গল্প নয়নতারা ১৯। জেরিন আক্তার নিপা। এদিকে নয়নকে ছাড়া নক্ষত্রর দিনও যে ভালো কাটছিল তা না। সেও নয়নতারাকে প্রতিটা মুহূর্তে মিস করে যাচ্ছে। বাড়িতে এক সেকেন্ড তার মন টিকছে না। ঘরে এলেই মনে হয় এই ঘরে তারা না থাকলে সে নিজেও থাকতে পারবে না। ঘরের প্রতিটা জিনিস জুড়ে তারার অগণিত স্মৃতি জড়িয়ে আছে। পরীক্ষার জন্য তারাকে গিয়ে নিয়ে আসতে পারছে না। বিয়ে, বেড়ানো, প্রতিশোধ, নানান চিন্তায় পড়াশোনা লাটে উঠেছে। সে যে এবছর ডাক্তারি পরীক্ষায় বসবে তা বলেই বসেছিল। নক্ষত্র নিজেকে বুঝায়, কয়টা দিন না হয় কষ্টকর, মন দিয়ে পরীক্ষাগুলো দে, তারপর তারাকে গিয়ে নিয়ে আসিস। ও মেয়ে বাড়িতে থাকতে তোর পড়া হবে না বাপ, ওকে সামলিয়েই দিন কাটবে। তখন আবার ফেল মারলে কপালে দুর্গতি আছে। বউকে সারাজীবন খাওয়াবি কি, নিজেই বাকি খাবি? ভালো রেজাল্ট করে পায়ের তলার মাটি মজবুত কর, তারপর যা ইচ্ছা তা কর। নক্ষত্র নিজের সাথে কথা বলতে বলতেই ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকায়। ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। মেয়েটা বেঁচে থাকবে অনেক দিন। ওর কথা বলতে বলতেই কল এলো। দীর্ঘজীবী হও বালিকা। কল কেটে যাবার আগে তাড়াহুড়ো করে রিসিভ করে। কি ব্যাপার তারা, কেমন আছো? নয়নতারা ওসব কথার ধারের কাছেও গেল না। কাঠোকাঠ গলায় বলল, ঝিনুক আপু আপনাকে আসতে বলছে। আজ কি আসবেন আপনি? আজ না, আজ, কাল, পরশু, তরশু। আরও ৪-৫টা দিন সময় পাবো না বুঝলে? ঝিনুককে বলে দিও আজ আসতে পারবো না আমি। নক্ষত্র বলতে যাচ্ছিল কেন সে সময় পাবে না, তার পরীক্ষা চলছে। নয়নতারা আর কিছুই শোনার প্রয়োজন মনে করল না। আচ্ছা রাখছি তাহলে, আমি আপুকে বলে দেব। কট করে কল কেটে গেল। নক্ষত্র ফোনের দিকে অসহায় মুখে তাকিয়ে থাকে। এই মেয়ে এমন কেন? বিয়ের তো অনেক দিনই হলো, এখনো রাগ কমে না? এখনো নক্ষত্রকে দেখতে পারে না? এত রাগ, এত অভিমান নিয়ে বেঁচে আছে কিভাবে এই মেয়ে? এতদিনেও আমাকে ক্ষমা করতে পারল না। ওর বোনটা তো এমন ছিল না। ইলার কথা মনে হতেই নক্ষত্রর চোয়াল শক্ত হয়ে যায়। ইলাকে ভালোবেসেছিল সে। যতই মুখে বলুক ইলাকে এখন ভালোবাসে নক্ষত্র। ঘৃণা করে, প্রতিশোধ নিতে চায়। কিন্তু মনের মধ্যে যে অনুভূতি ছিল তা কি এত সহজে মুছে ফেলা যায়? ইলা তো তার প্রথম ভালোবাসা ছিল। প্রথম ভালোবাসা কি এত সহজে ভুলা যায়? স্বার্থপর বেঈমান, যেখানেই থাকিস তুই, মরার একদিন আগে হলেও তোর থেকে প্রতিশোধ নিবি আমি। তোর উপর প্রতিশোধ না নিয়ে আমার মৃত্যু নেই। জীবনের শেষ দিনেও তোকে ক্ষমা করব না আমি। তোর জন্য আমি যতটা কষ্ট পেয়েছি, ঠিক ততটা কষ্টই তোকে ফেরত দেব। তোর কারণে তারাও কম কষ্ট ভোগেনি। সুদে আসলে বদলা নেব। যেই গর্তেই লুকিয়ে আছিস খুব শীঘ্রই তোকে গর্ত থেকে টেনে বের করব। নক্ষত্র আর বইয়ে মন দিতে পারল না। ইলার কথা মনে হয়ে মনটা বিষিয়ে উঠেছে। এদিকে নয়নতারা ফোন বিছানায় ছুঁড়ে ফেলে ফোপাতে লাগল। রাগে নাকি কষ্টে বুঝতে পারছে না সে। এতদিন সে বাবার বাড়ি চলে আসতে চাইলে লোকটা আসতে দিত না। ভয় দেখিয়ে আটকে রাখত। এখন সে এসে পড়ায় যেন লোকটা বেঁচে গেছে। দিয়ে গিয়ে এখন আর এসে নেওয়ার নাম নিচ্ছে না। যাব না আমি। আর কখনো ওই বাড়িতে ফিরব না। এতদিন হয়ে গেল জামাই মেয়েকে রেখে গিয়ে আর আসছে না। এই ব্যাপারটা বাড়ির সবাইকে ভাবাচ্ছে। নয়ন কি রাগটাগ করে একেবারের জন্য চলে এসেছে? নইলে নক্ষত্র নিজেও কয়দিন থাকতে আসতো। বা না থাকলেও নয়নকে এসে নিয়ে যেত। নয়নতারা এমনিতেই বিরক্ত। তার উপর সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আরও বিরক্ত হয়ে উঠেছে। চাচির কথায় সে ফসে উঠেই বলল, তোমাদের বাড়িতে এসেছি, দয়া করে থাকতে দিচ্ছ? এখন যদি মনে করো আমি তোমাদের উপর বোঝা হয়ে বসে আছি তাহলে বলে দাও, আমি চলে যাব। তুই অত রেগে যাচ্ছিস কেন রে নয়ন? আমি কি খারাপ কিছু বলেছি? ভালো তো বলছো না। এটা আমার বাড়ি না? এই বাড়িতে আমি ২-৩ সপ্তাহ এসে থাকতে পারবো না। তার জন্য তোমাদের সবার কাছে জবাবদিহি করতে হবে কেন আমাকে? তোমাদের সবার হাবভাব দেখে মনে হচ্ছে আমি তোমাদের উপর কত বড় বোঝা। আমাকে বিদায় করতে পারলেই শান্তি তোমাদের। বারবার ঘুরিয়ে পেঁচিয়ে এক কথা জিজ্ঞেস করছো, জামাই কেন আসছে না? যেন এই বাড়িটা ওই লোকের। আর আমি ভেসে এসেছি। তোমরা চাও তো ওই লোক এসে আমাকে নিয়ে যাক? এটাই চাও তো?
আচ্ছা চলে যাব আমি। সারা জীবন পড়ে থাকবো না তোমাদের বাড়িতে। এবার খুশি? এটুকু বলেই নয়নের গলা ধরে এলো। বড় অভিমান হচ্ছে তার। বিয়ের পর স্বামী ছাড়া বাবার বাড়ি এসেও মেয়েরা শান্তিতে থাকতে পারে না। সবাই ভেবে নেয় মেয়ে জামাইয়ের মধ্যে গন্ডগোল হয়েছে। নয়নের চোখ ভিজে আসছে। তার দুঃখ কেউ বুঝে না। তার মনে কি চলছে এটা কেউ জানে না। এমনিতেই কি কম কষ্ট পাচ্ছে সে? বাড়ির লোকেরা নক্ষত্রর কথা তুলে কষ্ট আরো বাড়িয়ে দেয়। নয়ন সব সময়ই অবুঝ ছিল। ওর কথায় চাচি রাগ করেন না। বরং ওকে কাঁদতে দেখে স্নেহভরে হেসে ওর মাথায় হাত রেখে বলেন, পাগল মেয়ে, কাঁদছিস কেন? এটা তো তোরই বাড়ি। এই সারা জীবন এখানে থাকলেও কারো আপত্তি হবে না। বরং নিজের মেয়েকে কাছে পেয়ে আমরা আরো খুশি হব। কিন্তু মা রে, জামাইকে ছাড়া একা আছিস তো, ও বেচারা তোর উপর রাগ করলেও হয়তো বলতে পারছে না। তোর চাচা, বাবাদের দেখিস না। বউদের একটা দিনের বেশি বাবার বাড়িতে থাকতে দেয়? আমাদের দেখেছিস কখনো তোর চাচাকে রেখে কোথাও গিয়ে কয়টা দিন থেকেছি? চাচির কথা শুনে নয়নের কান্না আরো বাড়ে। চাচা থাকতে দেয় না বলে চাচি থাকতে পারে না। কিন্তু নক্ষত্রই তো তাকে এসে দিয়ে গেছে। এখন আর নিতে আসছে না। তাদের বিয়ে স্বাভাবিকভাবে হয়নি, তাই নক্ষত্র তার প্রতি এরকম উদাসীন। আপুর সাথে বিয়ে হলে এরকম হতো না। উনি আপুকে ভালো রাখতেন। আপুকেই তো পছন্দ হয়েছিল উনার। নয়নের কান্নায় হেঁচকি উঠে যায়। ঘরে গিয়ে উপুর হয়ে পড়ে বালিশে মুখ চেপে কাঁদে। কাঁদতে কাঁদতে বুল ভাসিয়ে দেয়। চোখ মুখ লাল করে ফুলিয়ে ফেলে। ওরকম একটা মানুষের জন্য আমি কেন কষ্ট পাই? কেন এত কষ্ট হয় আমার? এরকম কেন হয়? আমি তো সব সময় এটাই চেয়েছিলাম। চলে আসতেই চাইতাম। এখন যখন এসে পড়েছি তাহলে কেন ও বাড়ির জন্য মন খারাপ হয়? কেন লোকটার কথা এত মনে পড়ে? চাচি হয়তো বাড়ির সবাইকে বলেছে। তারপর দিন থেকে নয়নকে আর কেউ কিছু বলেনি। ভুলেও একটিবার নক্ষত্রর কথা কেউ জিজ্ঞেস করেনি। নয়ন নিজের মতো থাকছে, খাচ্ছে। সেদিন সন্ধ্যায় নক্ষত্র এসে হাজির। লোকটার উপর নয়নের এত রাগ জমেছে যে ও নক্ষত্রর সামনেই গেল না। ঝিনুক কত ডাকল, হাত ধরে আড়ালে টেনে নিয়ে কত ধমকাল। চোখ পাকিয়ে নক্ষত্রর কাছে যেতে বলল। নয়ন যায়নি। ঝিনুকর আপুর রাগের পরোয়াই করল না। যে লোক তাকে কষ্ট দিতে পারে সেও সেই লোককে এড়িয়ে চলতে পারে। তার অত কিসের ঠেকা? নয়ন চর খাবি তুই আমার হাতে। নক্ষত্র বেচারা কতক্ষণ ধরে একা বসে আছে। মুখে না বললেও চোখ ঘুরিয়ে আশেপাশে শুধু তোকেই খুঁজছে। জানা একবার ওর কাছে। না বসলি, দেখা করে তো আয়। তুমি গল্প করছো তো আপু। আমি গিয়ে কি করব? তার থেকে ভালো তুমি খাইয়ে দাইয়ে উনাকে বিদায় করো। থাপ্পড় কিনে কালা বানিয়ে ফেলবো নয়ন। আমি ওর বউ, আমার অত দায় কিসের? যদি মন চায় তুই নিজে যা। নইলে নাই। বাদ দে বাবা। আমিও পারবো না। নয়নের রাগ হলো। আপু, উনি না তোমার ভাই। তুমি না ভাই বানিয়েছ। ঝিনুক যেন নয়নের সাথে রসিকতা করছে। আপু, উনি না তোমার স্বামী। তোমার না উনার সাথে বিয়ে হয়েছে। তুই যদি গায়ে হাওয়া লাগিয়ে থেই থেই করে ঘুরে বেড়াতে পারিস তাহলে আমার অত ঠেকা কেন? আমি আমার চাকর না। ফাজিল মেয়ে বলে কিনা খাইয়ে দাইয়ে বিদায় করে দাও। ও কি বাড়িতে খেতে পায় না? না খেয়ে আছে অতদিন ধরে? তাই তোদের বাড়িতে আজ খেতে এসেছে? বাধ্য হয়ে নয়নকে নক্ষত্রর সাথে যেতে হলো। নক্ষত্রর চোখ নয়নকেই খুঁজছিল। থমথমে মুখে নয়ন ঘরে এলে নক্ষত্র স্বস্তির শ্বাস নিল। কেমন আছো তারা? ভালো। আমার খারাপ থাকার তো কোন কারণ নেই। হ্যাঁ, বাবার বাড়িতে আছো এখন একটু বেশিই ভালো থাকার কথা। নয়ন এই কথার মানে বুঝল না। চুপ করে দাঁড়িয়ে রইল। নক্ষত্র ওকেই দেখে যাচ্ছে। লুকিয়ে চুকিয়ে না, সরাসরি দেখছে সে নয়নকে। এই মুখটাকে সে এতটা মিস করেছে। ভাবা যায়, এই মুখ দেখার জন্য চোখ ব্যাকুল হয়েছিল। অমন বোকা বোকা কথা, অকারণ রাগ, ঘাড়তোত্তারামি যে এসবের জন্য মন অস্থির হয়ে উঠেছিল। এই মুহূর্তে সে নিজেকে সুস্থ মনে করছে। এতদিন যেন তার ভীষণ বাজে একটা রোগ হয়েছিল। কোন ঔষধেই সারছিল না। এখন এই মুখটা দেখে ওই রোগ পুরোপুরি সেরে গেছে। নক্ষত্র নিজেকে শাসায়। পাগল হয়ে গেছিস তুই নক্ষত্র। কাকে নিয়ে ভাবছিস তুই?
কার জন্য এসব ফিল করছিস? এই মেয়ে তোর অস্থিরতা বুঝবে? তোর অনুভূতির মূল্য দেবে? সবথেকে বড় কথা, তুই নয়নের জন্য এরকম ভাবনা মনে আনতে পারিস না। ওকে তুই মুক্ত করে দিবি। নিজের সাথে বেঁধে রেখে ওকে কষ্ট দেওয়ার কোন অধিকার তোর নেই। সময় থাকতে মনকে বোঝা। সর্বনাশ হয়ে যাবার আগে সামলা নিজেকে। তোর বোনের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করেছিস তুই। ভালোবাসার জন্য বা সংসার করার জন্য না। নক্ষত্র আজ নয়নকে নিতেই এসেছিল। কিন্তু সাহস করে এই কথাটা নয়নকে বলতে পারল না। নয়ন যদি মুখের উপর না করে দেয়, বলে আমি যাব না, আপনি চলে যান, তাই নক্ষত্র ঠিক করল আজ এখানেই থেকে যাবে সে। বাড়ির সবাইও অনেক সাধাসাধি করছে। ওদের এত করে বলার পরও নক্ষত্রর যাওয়ার ইচ্ছে হলো না। আপনি আজ থাকবেন? হ্যাঁ। কেন তুমি চাও না আমি এখানে থাকি? আমার না চাওয়ার কি আছে? এটা আপনার শ্বশুর বাড়ি। আপনি এখানে থাকতেই পারেন। নক্ষত্র আর কিছু বলল না। নয়ন যা সাংঘাতিক মেয়ে। বলে বসতে পারে, আমাদের বাড়িতে আপনি থাকবেন কেন? চলে যান এক্ষুনি। নয়নতারা মনে মনে বলল, সবার সামনে কত ভালো সাজছে। সবার মন রাখার জন্য থেকেও যাচ্ছে। সব ভালো অন্যের সামনে। নাটক তো ভালোই পারেন। নক্ষত্র আকিবের সামনে তেমন একটা পড়তে চায় না। আকিব বেচারার অপরাধী সে। আকিব নয়নকে পছন্দ করত। এই কথা নক্ষত্রও জানত। তারপরও সে নয়নকে বিয়ে করে আকিবের স্বপ্ন, ভালোবাসা, মন, আশা, ভরসা সব ভেঙে দিয়েছে। নয়নতারা কুড়ি। জেরিন আক্তার নিপা। নক্ষত্রকে ঘিরে সন্ধ্যা থেকেই সবাই নয়নের ঘরে বসে আছে। বাড়ির বাচ্চাগুলোর সাথে নক্ষত্রর প্রথম থেকেই ভাব ছিল। ওরা নক্ষত্রর কাঁধে উঠছে, পিঠে চড়ছে। নক্ষত্র যেন বাচ্চাগুলোর সাথে বাচ্চা হয়ে গেছে। সে হাসছে, ওদের কাতুকুতু দিচ্ছে। নয়ন দরজার সামনে এসে দাঁড়ালো। বাচ্চাগুলোর এই হুড়োহুড়ি ভালো লাগে না নয়নের। তার ঘরে এসে কেউ কিছু ধরলে কড়া করে ধমক দিয়ে দেয়। আজ তো নক্ষত্র বাচ্চাগুলোকে নিয়ে তার ঘরে তুফান চালাচ্ছে। সব উল্টপালট করে রেখেছে। বিছানার চাদর অর্ধেক নিচে ঝুলে আছে। ড্রেসিং টেবিলের সব জিনিস এলোমেলো। বালিশ ফ্লোরে পড়ে আছে। নক্ষত্রর দিকে তাকিয়ে নয়ন এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। কি সুন্দর হাসি। লোকটা এত সুন্দর করে হাসতে পারে। হাসলে উনাকে কত নিষ্পাপ দেখায়। নয়ন আগে কেন লক্ষ্য করেনি? ওর অনেকগুলো খারাপ দিকের মাঝে ভালো দিকও আছে। এই যেমন এখন বাচ্চাদের সাথে নিজেও কেমন বাচ্চামি করছে। নক্ষত্র নয়নকে দেখে। নক্ষত্রর চোখে চোখ পড়লে নয়নতারা নিজেকে সামলে নেয়। মনে মনে নিজেকে ধমকায়। তুই এতটা বেহা কবে হয়েছিস নয়নতারা? চুরিচুপি একজন মানুষকে দেখে যাচ্ছিস। চোর মেয়ে। নক্ষত্র একবার পুরো ঘরটার বর্তমান অবস্থা দেখে নিল। তারপর নয়নের দিকে ফিরল। বাচ্চা ছেলে না বুঝে কোন অপরাধ করে ফেলে ধরা পড়ার পর যেভাবে তাকায় তার চোখেও ঠিক সেই চাহনি। ঠোঁট টেনে হাসে। মনে মনে ভয় পায়, এই বুঝি তারা চেঁচিয়ে উঠবে। বলবে, এক্ষুনি বেরিয়ে যান আমার ঘর থেকে। কিন্তু নয়ন তেমন কিছুই করল না। শান্তভাবেই ফ্লোরে পড়ে থাকা বালিশ ডিঙিয়ে নক্ষত্রর সামনে এসে দাঁড়ালো। বাচ্চারাও নয়নকে দেখে চুপ হয়ে গেছে। সবাই চোরা দৃষ্টিতে তাকাচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে নয়ন বলল, পড়াশোনা নেই তোদের? সন্ধ্যার সময় পড়তে না বসে এখানে এসে এসব করছিস। যা এক্ষুনি। সবাই যা। পড়তে বস গিয়ে। নয়নের ধমকে সুরসুর করে এক এক করে সবাই কেটে পড়ল। নক্ষত্র বকা খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ভাই বোনদের সামনে বকেনি। ওদের তাড়িয়ে দিয়েছে। এখন তার পালা। নক্ষত্র কৈফিয়ত দেবার মতো করে বলল, তারা আসলে আমি। নয়ন ফ্লোর থেকে বালিশ তুলে বেডে রাখছে। নক্ষত্রও নেমে এসে ওকে সাহায্য করছে। নক্ষত্র অপরাধী গলায় আবার বলল, বাচ্চাগুলো এত পাজি। আমি কিছু বলতেও পারছিলাম না। ওরা তোমার ঘর। নক্ষত্র আবার একবার পুরো ঘরের দিকে চোখ বুলালো। ঘরটার নাজেহাল অবস্থা করে ছেড়েছে ওরা। নয়ন বেশ শান্ত গলায় বলল, আমিও তো গিয়ে আপনার ঘরে থাকব। তখন দেখতে পারবেন। নক্ষত্র বোকা হয়ে ফ্যালফ্যাল চোখে নয়নতারার দিকে চেয়ে রইল। এই মেয়ে প্রতিশোধের কথা বলছে। বাড়িতে গিয়ে সেও নক্ষত্রর ঘর এলোমেলো করবে। যাক নয়ন ফিরে যাবে এটা ভেবেই নক্ষত্রর খুশি লাগছে।
না চাইতেও আকিবের সাথে নক্ষত্রর মুখোমুখি হয়ে গেল। আকিব নক্ষত্রকে একা পেয়ে এই সুযোগ হাতছাড়া করল না। সে তার মনে জমিয়ে রাখা সব রাগ নক্ষত্রর উপর ঝেড়ে ফেলতে চাইল। তুমি জানতে নয়নকে আমি ভালোবাসি, তবুও তুমি ওকে বিয়ে করলে। তুমি তো ইলাকে ভালোবাসতে, তাহলে ওর জায়গায় ওর ছোট বোনকে বিয়ে করলে কিভাবে? লজ্জা করল না তোমার? নক্ষত্র আকিবের রাগ বুঝতে পারছে, তাই সে আকিবের কোন কথাই মনে নিল না। আসলে আমার কি মনে হয় জানো? তুমি ইলাকে কখনো ভালোই বাসনি। নয়নের উপর তোমার মন এসে গেছিল, তাই ইলাকেও তুমিই ভাগিয়েছ। নক্ষত্র রাকিবের এসব ফালতু কথা শুনে রাগী হচ্ছিল, তবুও পরিস্থিতি গরম হতে দেয়নি সে। আকিব ফালতু বকো না, তুমি নিজেও বুঝতে পারছো না রাগের মাথায় কি বলছো তুমি? নয়ন জানে তুমি ওর বড় বোনকে ভালোবাসতে? ওকে বলেছ এই কথা? নাকি আমি বলবো? তখন দেখব নয়ন তোমার সাথে কেমন সংসার করে। এই কথা শুনলে নয়ন তোমাকে ছেড়ে আসতে 1 মিনিটও সময় নিবে না। নক্ষত্র দাঁতে দাঁত চেপে আকিবের কলার চেপে ধরে বলে, এরকম কিচ্ছু করবে না তুমি। তারা এখন আমার বউ, আমার বর্তমান, ভবিষ্যৎ। ইলা আমার অতীত। ওর সাথে আমার কোন সম্পর্ক থাকলেও অতীতে ছিল, এখন ওকে নিয়ে ভাবতে চাই না আমি। বাহ, এই তোমার ভালোবাসার নমুনা। ইলার জন্য আমার হাতে পায়ে ধরে আমাদের বাড়িতে এসেছিলে, এখন ইলা তোমার অতীত হয়ে গেল। ওকে নিয়ে ভাবতে চাও না তুমি? নাই যদি ভাববে তাহলে ওকে বিয়ে করার জন্য এত কাঠখড় পুড়িয়েছিলে কেন? তুমি চাও আমি ইলাকে মনে রেখে তারাকে ছেড়ে দিই? হ্যাঁ, আমি এমনটাই চাই। তুমি নয়নের যোগ্য না, ওকে ভালোবাসো না তুমি। তোমার সাথে নয়ন সারাজীবন থাকবে কিভাবে? তুমি ইলার মতো ওকেও একদিন ভুলে যেতে পারবে। মানুষকে ভুলতে তোমার বেশি সময় লাগে না। নক্ষত্র নরম গলায় আকিবকে বোঝানোর মতো করে বলল, আকিব তোমার ভাবনা একেবারে ভুল না, আবার 100 ভাগ সত্যিও না। তোমার জায়গায় হয়তো তুমি ঠিক, কিন্তু আমার জায়গায়ও আমি ভুল না। নয়ন আমার থেকে কখনো কষ্ট পাবে না। আর যদি ভালোবাসার কথা বলো তাহলে। কথা শেষ করতে পারল না নক্ষত্র। ঝিনুকের ডাক পড়ল, এই শালা দুলাভাই, গল্প পড়ে হবে। খেতে আসো, টেবিলে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। দেরি করো না, এসো, এসো। তুমি কিন্তু ঠিক করছো না নক্ষত্র। নয়ন যেদিন সত্যি জানবে সেদিন ও তোমাকে ক্ষমা করবে না। মনে রেখো সত্য কখনো চাপা থাকে না, দেরিতে হলেও প্রকাশ পায়। নয়নও একদিন তোমার আর ইলার ব্যাপার জানতে পারবে, সেদিন তুমি নয়নকে আটকে রাখতে পারবে না। আকিবের বলা কথাগুলো নক্ষত্রর কানে বাজছে। সে এই চিন্তায় ঠিক মতো খেতেও পারল না, আর চোখে বারবার নয়নতারাকে দেখেছে। রাতে ঘরে গিয়েও পায়চারি করতে করতে আকিবের বলা কথাগুলো নিয়েই ভেবেছে। সত্যিই নয়ন যেদিন জানবে ইলাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল সে, ইলা পালিয়ে যাবার পর স্রেফ জেদের বশে বা প্রতিশোধ স্পৃহা থেকেই ওকে বিয়ে করেছে, তাহলে নয়ন সত্যিই ওকে ছেড়ে দিবে। এমনিতেই তো নয়ন ওর কাছে থাকতে চায় না। নক্ষত্র সবকিছু অসহ্য লাগছে। নয়ন তাকে ভুল বুঝবে, ওকে ছেড়ে চলে আসবে, এটা ভাবতেই বুকের ভেতর কেমন লাগছে। অস্থির, অদ্ভুত এক কষ্ট হচ্ছে। নয়নতারা শুতে এলো। নক্ষত্রকে পায়চারি করতে দেখেও কিছু বলল না। বিছানায় গিয়ে বসল। নক্ষত্র পায়চারি থামিয়ে দাঁড়ালো। নয়নের দিকে ফিরে অদ্ভুত শীতল গলায় বলল, তারা, কাল আমার সাথে ফিরবে তো তুমি? নক্ষত্রের মনের ঝড় নয়নের সম্পূর্ণ অজানা। সে এখনো নিজের রাগ পোষেই বসে আছে। না, আমি আরো কয়টা দিন এখানে থাকব। আপনার যদি এখানে থাকতে অসুবিধা হয়, তাহলে কাল সকালে চলে যেতে পারেন। নয়নের কথায় নক্ষত্র আহত হল, কষ্ট পেল, তবুও মুখে কিছু বলল না। যেহেতু নয়নের ঘরে কোন সোফা নেই, তাই বাধ্য হয়েই দুজনকে এক খাটে শুতে হল। নয়নতারা ওদের দুজনের মাঝে বালিশ রেখে ওপাশ ফিরে শুয়ে পড়ল। শোয়ার আগে বাতি নিভিয়ে দিল। নক্ষত্র নয়নের মুখ দেখতে ভীষণ ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে নিরুপায়। নিজের দুর্বলতা সেও বেশ বুঝতে পারছে। এই নিয়ে নিজেকেই শাসাচ্ছে। তারা আজ হোক কাল হোক ওকে ছেড়ে যাবেই। তারার জন্য দুর্বল হওয়া মোটেই ঠিক হচ্ছে না। সব জেনে বুঝেও মন যে কেন অবাধ্য হয়। নয়ন রাতেই বলে দিয়েছে সে পরের দিন নক্ষত্রর সাথে যাবে না। আরও কয়টা দিন থাকবে সে।
তাই আজ যাবার সময় নক্ষত্র নয়নকে আর জোর করল না। দ্বিতীয়বার বললও না। ওদের মাঝে যে এখনো বোঝাবুঝির সুতোটা অনেক নড়বড়ে ক্ষীণ। যে কোনো সময় এই সুতা ছিঁড়ে যেতে পারে। তাই বেশি টানাটানি করা ঠিক হবে না। নক্ষত্র চলে যাবার সময় নয়ন ইচ্ছে করে ওর সামনে যায়নি। মান অভিমানের পাল্লা অনেক ভারী হয়ে উঠেছে। দুজনের মনের অবস্থাই এক। শুধু সেটা ওরা দুজন বুঝতে পারছে না। নক্ষত্র বোঝার চেষ্টা চালিয়ে গেলেও নয়নের দিক থেকে তেমন কোন চেষ্টা দেখা যাচ্ছে না। সে মনে মনে অভিমান পুষে রেখে কষ্ট পেয়ে মরছে। নক্ষত্রর মনটা খারাপ ছিল। সে বাড়িতে পা দেওয়ার সাথে সাথে রামিসা ছুটে এসে ওকে জড়িয়ে ধরল। নক্ষত্র অপ্রস্তুত ছিল। পড়ে যেতে নিচ্ছিল সে। শেষ মুহূর্তে সামলে নিল। রামিসা ওকে ওভাবে জড়িয়ে ধরে রেখেই বলছে, ও মাই গড, আগের থেকেও তুমি কত হ্যান্ডসাম হয়েছ নক্ষত্র। রামিসার হঠাৎ আগমনের কথা নক্ষত্র জানত না। সে রামিসাকে দেখে খুশি হয়েছে। রামিসা তার ছোটবেলার বন্ধু, বাবার বন্ধুর মেয়ে। এতদিন নিউ ইয়র্কে ছিল। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনার জন্যেই সবাইকে ছেড়ে 3 বছর আগে নিউ ইয়র্কে যাওয়া হয়েছিল। আজ 3 বছর পর ওকে দেখছে। ওর আচরণে একটুও পরিবর্তন আসেনি। কিন্তু পোশাক আশাকে বেশ পরিবর্তন এসেছে। আশারই কথা যে নিজে ফ্যাশন ডিজাইনার, তার পোশাক বাকি সবার থেকে আলাদা হবেই। নক্ষত্র হেসে বলল, তুমিও কিন্তু কম সুন্দর হওনি রামিসা। তোমাকে চেনাই যাচ্ছে না। পুরো চেঞ্জড। তোমাকে মেমসাহেব লাগছে। রামিসা নক্ষত্রকে ছেড়ে দিল। কিন্তু দূরে সরে দাঁড়ালো না। ওকে ঘেঁষে দাঁড়িয়ে কথা চালিয়ে যাচ্ছে। রামিসা মুখ কালো করে অভিমানী সুরে বলল, শুনেছি তুমি নাকি বিয়ে করেছ। কি সেলফিশ তুমি নক্ষত্র। আমাকে ইনভাইট করবে তো দূর, জানালে না পর্যন্ত। এই আমি তোমার ছোটবেলার বন্ধু। জানালেও তুমি আসতে পারতে না। তোমার মমো ড্যাডকে কিন্তু জানানো হয়েছিল। তবুও উনারা আসেননি। আসবে কিভাবে? ওদের স্বপ্নে তুমি পানি ঢেলে দিলে। আমার তোমার মমো ড্যাডের কিন্তু ইচ্ছে ছিল আমাদের বিয়ে দিবে। নক্ষত্র এই ব্যাপারে জানত। ইলাকে ভালো না বাসলে হয়তো রামিসাকেই বিয়ে করতে হতো। বাবা মা এটাই চাইলে তারও কোন আপত্তি থাকত না। কিন্তু ইলাকে ভালোবেসে বাবা মার অবাধ্য হয়েছে সে। আর ইলাই কিনা। তা সেই ভাগবতী কোথায়? যে তোমার বউ হয়েছে। ডাকো তাকে, দেখি একটু। সে এখন বাড়িতে নেই। বাবার বাড়ি বেড়াতে গেছে। এ মা, তাহলে তো দেখা হলো না। থাকবে তো এখানে কয়েকটা দিন? ফিরছ কবে? ফিরবো কেন? এটা আমার দেশ না। ওখানে ডিগ্রি নিতে গিয়েছিলাম। যেটা নিয়ে চলে এসেছি। এখন আমি আমার দেশেই থাকব। তাহলে তো দেখা হবেই। কিন্তু আমি তো ঢাকা থাকব না। আজই রাজশাহী যাব। কেন? আঙ্কেল আন্টি তো ঢাকায় থাকে। দাদু অসুস্থ। সে খবর পেয়েই তো ছুটে এলাম। ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। এখানে এসে দেখি আঙ্কেল, আন্টি, তুমি কেউ বাসায় নেই। আন্টি কখন ফিরবে জানো? না, রাতে ফিরতে পারে। আবার নাও ফিরতে পারে। বলা যায় না। তাহলে আন্টির সাথে দেখা করেই যাই। আমাকে একটা রুম ঠিক করে দিতে বলো তো। ততক্ষণে আমি তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। লম্বা জার্নি করে এলাম। ভীষণ টায়ার্ড লাগছে। কি মনে করে একটু থেমে রামিসা তোত্তারা চোখ নক্ষত্রকে দেখে বলল, এখন তো আবার ওই রুম তোমার একার না। তোমার বউয়েরও। ওই রুমে আমি কিছু সময়ের জন্য উঠলে তোমার বউ কি রাগ করবে? ওর থেকে অনুমতি নিয়ে নিবে? নক্ষত্র হাসল। রামিসা সারাজীবনই এমন। সবকিছুতে এমনভাবে অধিকার দেখাবে যেন জিনিসটা ওর নিজের। আবার অনুমতির কথাও ভাববে। তারা রাগ করবে না। তুমি আমার রুমে কিছু সময়ের জন্য থাকতে পারো। ওর নাম তারা? হ্যাঁ, নয়নতারা। আমি তারা ডাকি। অও কি কিউট। নয়নতারা 21। জেরিন আক্তার নিপা। তোমাদের নিশ্চয় লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ হলে তো আমিই তোমার বউ হতাম। ফার্স্ট কোথায় দেখা হয়েছিল? আই মিন প্রেম কিভাবে হয়েছে? আমাকে সব গল্প বলতে হবে। আমি শোনার জন্য ভীষণ এক্সাইটেড। নক্ষত্রর পাশে বসে খেতে খেতে রামিসা কথা বলে যাচ্ছে। নক্ষত্রর রুমেই ফ্রেশ হয়ে এখন খেতে এসেছে। ওর নাকি ভীষণ খিদে পেয়েছে। রামিসা স্বভাবগতই বেশি কথা বলে। নক্ষত্রর বিয়ে নিয়ে তার আগ্রহের শেষ নেই। এদিকে নক্ষত্র রামিসার এসব প্রশ্নে বেকায়দায় পড়ে গেল।
ভালোবেসেছিল সে ইলাকে। ইলার সাথে বিয়ে হলে লাভ ম্যারেজ বলা যেত। নয়নের সাথে তার বিয়েকে কি বলবে? লাভ তো এখনো হয়নি ওদের মাঝে। অ্যারেঞ্জও না। ওর আর তারার বিয়েকে অ্যাক্সিডেন্টালি বিয়ে বলা যেতে পারে। নক্ষত্র চুপ রইল। রামিসার কথার জবাব দেওয়ার জন্য তার কাছে কোন কথা নেই। ওকে নিরুত্তর থাকতে দেখে রামিসা আবার বলল, কি হলো? আরে বাবা, কথা বলছো না কেন? নাকি তোমাদের লাভ স্টোরি আমাকে জানাবে না? আমাদের বিয়ে আর 5টা স্বাভাবিক বিয়ের মতো হয়নি রামিসা। তাই তোমার প্রশ্নের উত্তরে বলার মতো আমার কাছে কিছু নেই। রামিসা খাওয়া রেখে নক্ষত্রর মুখের দিকে তাকালো, বলল, আর ইউ কিডিং মি নক্ষত্র? তোমার ফান করার স্বভাব এখনো চেঞ্জ হলো না। সব সময় এরকম কথা বলে আমাকে চমকে দিতে চাও। কিন্তু এবার আমি চমকাব না। নক্ষত্র হাসল। রামিসা ভাবছে সে মজা করছে, অথচ সে সত্যি কথাই বলছে। মজা না। আমার আর তারার বিয়ে সম্পূর্ণ অন্য পরিস্থিতিতে হয়েছে। এখন তো দেশেই আছো, জানতে পারবে আস্তে আস্তে। আমি শিওর তোমার মমো ড্যাডি তোমাকে জানাবে। তোমার কাছে গল্পটা বলার সময় উনারাও মজা পাবেন। আমি এখনই তোমাকে জানিয়ে দিয়ে উনাদের মজা নষ্ট করে দিতে চাই না। রামিসা নক্ষত্রর হাত ধরে ফেলল। চেয়ার টেনে ওর দিকে একটু ঘেঁষে এসে গম্ভীর মুখে বলল, মমো ড্যাড যাই বলুক, আমি তোমার ফ্রেন্ড ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। তুমি অন্তত আমার সাথে এরকম ভাবে কথা বলো না। আমাকে পর করে দিও না নক্ষত্র। আমি কি কখনো তোমাকে বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই? বা আমার আচরণে এখনো তুমি এটা বুঝেছ যে আমি তোমাকে ভালোবাসি? বুঝোনি, না? তাহলে তাহলে আমার সাথে এই বিহেভ কেন নক্ষত্র? আমাকে তুমি বন্ধু ভাবো না? নিজের টানায় নক্ষত্র নিজেই লজ্জিত হল। রামিসার মা বাবাকে ও দুই চোখে দেখতে পারে না। কিন্তু এতে তো রামিসার কোন দোষ নেই। ওর মা বাবা নক্ষত্রর সাথে রামিসার বিয়ে দিতে চাইছিল। রামিসা তো এমনটি চায়নি। নক্ষত্রর মতো সেও বাবা মার চাপে ছিল। নক্ষত্র সহজ হল। ওর সব কথাই রামিসাকে বলল। শুনতে শুনতে রামিসার মুখ এক এক সময় এক এক রিয়াকশন দিয়েছে। ও মাই গড, এত কিছু হয়ে গেছে তোমার সাথে। আমাকে কিছুই জানানোর প্রয়োজন মনে করলে না তুমি? ইলা তোমার সাথে এমন কেন করলো নক্ষত্র? ও কি তোমাকে ভালোবাসতো না? জানি না রামিসা। ইলার কথা উঠলে আমার মাথায় রক্ত উঠে যায়। দাউ দাউ করে প্রতিশোধের আগুন জ্বলে। সরি, সরি। আমিও কেমন স্টুপিড। ওই মেয়ের কথাই তোমাকে জিজ্ঞেস করে যাচ্ছি। আচ্ছা, ওর কথা বাদ দাও। নয়নতারার কথায় আসি। ওকে কি তুমি ভালোবাসো? নয়নতারা তোমাকে ভালোবাসে? জানি না রামিসা। নক্ষত্র শেষ প্রশ্নের উত্তরে কথাটা বলেছে। তার আগের প্রশ্নের সঠিক কোনো উত্তর তার নিজের কাছেও নেয়। নিজের মনকে আজকাল বুঝতে পারছে না সে। তারাকে নিয়ে আজব অদ্ভুত সব খেয়াল আসে মনে। মনে হয় ইলার সাথে দেখা না হয়ে নয়নের সাথে দেখা হলেই বুঝি বেশি ভালো হতো। নয়ন ইলার ছোট বোন না হয়ে অন্য কেউ হলেও নক্ষত্র এতদিনে ওদের বিবাহিত জীবন ঠিক করে নিত। যেভাবেই হোক, বিয়ে হয়েছে ওদের। বউয়ের উপর তার সম্পূর্ণ অধিকার আছে। নয়নের জায়গায় অন্য কোথা মেয়ে হলে নক্ষত্র অবশ্যই স্বামীর অধিকার ফলাতো। কিন্তু নয়নের ক্ষেত্রে সেটা করতে পারছে না সে। করতে চাইছেও না। নয়ন এমনিতেই তাকে পছন্দ করে না। নয়নের উপর নক্ষত্র কোন জোর খাটাতে পারবে না। নক্ষত্র এটা ভালো করেই বুঝে। এর অন্য একটা কারণও হতে পারে। নক্ষত্র নিজের চোখে নয়নের অপরাধী। সে ভালোবেসেছে ওর বোনকে। আর বিয়ে করেছে ওকে। এখন যদি নক্ষত্র নয়নের সামনে স্বামীর অধিকার নিয়ে দাঁড়ায়, আর নয়ন জানতে পারে ওর বড় বোনকে ভালোবাসে সে, তাহলে কিছুই ঠিক থাকবে না। এক ঝটকায় সব শেষ হয়ে যাবে। নয়ন কখনো ক্ষমা করবে না তাকে। এই নক্ষত্র, কোথায় হারিয়ে গেলে? রামিসার ধাক্কায় নক্ষত্রর ভাবনা কাটে। সে এখন সময় পেলেই এসব নিয়ে ভাবতে বসে যায়। নয়নকে কি সে নিজেই বলে দিবে? অন্য কারো থেকে জানার থেকে ভালো সে নিজেই জানিয়ে দিবে। ভুল হয়েছে তার। এখন এই ভুল শুধরে নিতে চায় সে। আগের সবকিছু ভুলে গিয়ে নয়নকে নিয়ে থাকতে চায়। ওকে হারাতে চায় না নক্ষত্র। যে কোনোভাবেই হোক নয়নকে ধরে রাখতে চায়। কি এত ভাবছো তুমি বলো তো? কিছু না রামিসা। আমার একটা কাজ আছে। আমাকে একটু বেরুতে হবে। কোথায় যাবে তুমি?
আমি একা বাড়িতে থাকব। তোমার প্রবলেম না হলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো না প্লিজ নক্ষত্র। এতদিন পর দেশে ফিরেছি, এই সুযোগে তোমার সাথে একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। না করো না প্লিজ, আমি তোমাকে বেশি জ্বালাব না। রামিসার মুখের ভঙ্গি দেখে নক্ষত্র হেসে ফেলল। তুমি একটুও পাল্টাওনি রামিসা, আগের মতোই পাগলি আছো। নয়নের সময় কাটে না, দিন ফুরোয় না, কোনো কিছুতে মন বসে না, আশেপাশের কিছুই ভালো লাগে না। এখন নিজের উপর রাগ হচ্ছে তার। নক্ষত্র তাকে নিতে এসেছিল। রাতে কিরকম গলায় মিনমিনিয়ে জিজ্ঞেস করেছিল, তুমি আমার সাথে ফিরবে তো তারা? সে নিজের রাগ নিয়েই ছিল। বেচারার কথার কোন দামই দেয়নি সে। এখন নক্ষত্র চলে যাবার পর এত আফসোস হচ্ছে কেন? এখন আফসোস করে কি লাভ? আমি নিজেই চলে যাব নাকি? না, না, নয়ন, তোর মাথা ঠিক নেই। নিজে থেকে যেচে ও বাড়িতে কেন যাবি তুই? তোর কোন আত্মসম্মান নেই? যাবি না তুই। যতদিন উনি তোকে নিজে নিতে না আসে ততদিন যাবি না। একবার ফিরিয়ে দিয়েছিস তো কি হয়েছে? আবার আসবে। তুই বারবার ফিরিয়ে দিবি, তবুও উনি প্রতিবার আসবে। গাড়ি ভাড়া নেই নাকি উনার? গাড়ি ভাড়া কেন লাগবে? নিজের বাইক, গাড়ি আছে তো। হ্যাঁ, তুই ঠিক, তোর কোন ভুল নেই। একদম আফসোস করবি না তুই। একদম না। নয়নতারা মনকে শাসন করে। কিন্তু মন কি শাসন মানে? মন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মানুষের কি করার থাকতে পারে? কি বা করতে পারে সে? মন যে কথা শোনার জিনিস না। সে নিজের মতো করে ভাবে। তাকে শাসন বারণ করেও থামিয়ে রাখা যায় না। নক্ষত্র গাড়ি নিতে চেয়েছিল। রামিসার রিকোয়েস্টে বাইক নিতে হলো। ও নাকি অনেকদিন কারো বাইকের পেছনে বসেনি। আজ নক্ষত্রকে পেয়ে সেই আশা মিটিয়ে নিতে চাচ্ছে। ইমন ওদের দুজনকে একসাথে বাইকে যেতে দেখে নিল। নক্ষত্র হয়তো ইমনকে দেখেনি। নক্ষত্রর বাইকের পেছনে একটা মেয়ে। নক্ষত্র একটা মেয়ে নিয়ে ঘুরছে। মেয়েটা নক্ষত্রকে কিভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। রাগে ইমনের মাথায় আগুন ধরে গেল। আমার বোনকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ও বাইকের পেছনে আরেক মেয়েকে বসিয়ে ঘুরছে। নির্লজ্জের মতন দাঁত বের করে কেমন হাসছে দুজন। ইচ্ছে করছে ওই শালার নাক ফাটিয়ে দেই। শালা নক্ষত্র, আমার বোনের আড়ালে এসব করে বেরাস তুই। আজই নয়নকে গিয়ে সব বলবো আমি। তোর হাসি যদি আমি বের না করেছি না, তাহলে আমার নামও ইমন না। রামিসা ওর বিদেশি বন্ধুদের এমন এমন সব গল্প বলছিল যে নক্ষত্র না হেসে থাকতে পারছিল না। ও বেচারা কি জানে তার শালাবাবু তাকে রামিসার সাথে দেখে নিজের মনে মনে সন্দেহের পাহাড় কতটা উঁচু করে তুলেছে। নক্ষত্রর কপালে কি ঘটতে চলেছে সেই বিষয়ে সে অসম্পূর্ণ অজানা। তার ধারণাও নেই কোথাকার জল কোথায় গড়াতে শুরু করেছে। ইমন বাড়িতে এসেও নক্ষত্রর রাগ তার চোখের সামনে থাকা প্রতিটা জিনিসের উপর দেখাতে লাগল। ঝিনুক ঘরে এসে ইমনকে রাগতে দেখে তার রাগের কারণ জানতে চাইলে ইমন ঝিনুকের সাথেও রাগ দেখাতে শুরু করল। অন্য সময় হলে হয়তো ঝিনুকও উল্টে রাগ দেখাতো, কিন্তু আজ ইমনের রাগ অন্য রকম লাগছে। ঝিনুক শান্তভাবে ইমনকে বোঝার চেষ্টা করে বলল, কি হয়েছে তোমার? কিছু না বলেছি তো। বিরক্ত করিস না তো ঝিনুক। আমার কিছু ভালো লাগছে না। ভালো মানুষ বাড়ি থেকে বেরুলো। যাবার সময় জোর করে ঝিনুককে চুমু খেল। আর ফিরে এসে অযথা রাগ দেখাচ্ছে। ঝিনুক ইমনের মুখের দিকে দেখল। সিরিয়াস রাগ। সে আর কিছু না বলে সামনে থেকে ইমনকে শক্ত করে জড়িয়ে ধরল। ইমন প্রথমে রাগলেও একটু পর শান্ত হয়ে গেল। সে নিজেও বুঝল নক্ষত্রর রাগ ঝিনুকের উপর দেখিয়ে নিজেদের মধ্যকার সম্পর্ক নষ্ট করছে ও। ঝিনুকের কোন দোষ নেই। বাইরের বিষয় নিয়ে নিজের বউয়ের সাথে ঝামেলা করলে ক্ষতি তারই হবে। শান্ত হয়ে ঝিনুকের মাথায় হাত রাখল ইমন। ওর চুলে চুমু দিয়ে বলল, আমাকে কত ভালো বুঝিস তুই। আমার রাগ সামলে নিতে শিখে গেছিস। কত সহজে আমার সব টেনশন দূর করে দিলি। আমি তোমার বউ। তোমার রাগ আমি সামলাবো না তো অন্য কেউ আসবে নাকি? এখন বলো তো কি হয়েছে? আমার বরটা হঠাৎ এত চোটপাট করছে কেন? ইমন ঝিনুকের কাছে সব বলল। শুনে ঝিনুক হেসে ফেলে বলল, তোমরা ভাই বোন সবগুলো পাগল। আমিও অবশ্য তোমার বোন। তবে তোমাদের রক্ত আমার শরীরে না। তাই আমি তোমাদের মতো অত পাগল হইনি। মা মামাদের যতটুকু পেয়েছি তাতে রাগটা আমারও কম না।
নক্ষত্র একটা মেয়েকে বাইকে বসিয়ে ঘুরছে বলেই ও আমাদের নয়নকে ধোকা দিচ্ছে। তুমিও না। আস্ত পাগল। তুই দেখলে বলতি। কিভাবে হাসছিল ওরা। মেয়েটা নক্ষত্রকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল যে কি বলবো। তুই যে আমার বউ, তবুও তুই বাইকে বসে আজ পর্যন্ত আমাকে ওভাবে জড়িয়ে ধরিসনি। দূর। অর্ধেক সত্য জেনে কোনো কিছু ভেবে নেওয়া ঠিক না। হয়তো তুমি দেখেছ ঠিকই, কিন্তু ভেবেছ ভুল। আজকাল ভাইবোন একসাথে রাস্তা দিয়ে হাঁটলেও লোকে ভেবে নেয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। সত্য কিন্তু কেউ জানে না, শুধুমাত্র ধারণা করে নেয়। আর ধারণা অধিকাংশ সময় ভুল প্রমাণ হয়। তুই যতই বলিস, আমি নিজের চোখে দেখেছি। তোর কথা মানতে পারছি না আমি। মানার দরকারও নেই। তুমি সরাসরি নক্ষত্রর সাথে কথা বলে জেনে নিও। তার মানে নয়নকে এখন কিছু জানাতে না করছিস? অবশ্যই। নয়ন তোমার থেকেও পাগল। তুমি ও বেচারাকে ভুল বুঝে বসে আছো। নয়ন আরো বেশি ভুল বুঝতে। এমনিতেই ওদের বিয়েটা ওরকম পরিস্থিতিতে হয়েছে। এখনো ওদের মাঝে সবকিছু ঠিক হয়নি। তুমি আর এই কথা নয়নের কানে লাগিয়ে ওদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে নষ্ট করে দিও না। ইমন ঝিনুকের কথা মেনে নিল। সত্যিই, সে শুধু ওদের একসাথে দেখেছে। মেয়েটার সাথে নক্ষত্রর কোন সম্পর্ক আছে কি নেই তা জানে না। হতে পারে মেয়েটা নক্ষত্রর আত্মীয়, বোন টোনও হতে পারে। কিছু না জেনে আগেই নয়নকে জানিয়ে দেওয়া বোকামি হবে। নয়নকে না জানালেও আমি কিন্তু চুপ করে থাকব না। নক্ষত্র আমার বোনকে ধোকা দিলে আমি ওকে খুন করে ফেলব। শালা যদি ঘরে বউ রেখে অন্য মেয়েতে চোখ দেয় তাহলে আমি ওকে কানা বানিয়ে রেখে দেব। ঝিনুক ফিক করে হেসে ফেলল। বাবা, বোনের প্রতি কত দরদ। নক্ষত্র এমন ছেলেই না। আমি ওকে চিনি। আর শোনো মিস্টার, তোমার এই কথাগুলো শুধু নিজের বোনের বেলায় খাটিও না। আমার বেলাতেও কিন্তু এমনটাই হবে। কখনো যদি অন্য মেয়েদের দিকে চোখ দিয়েছ না, তাহলে আমি তোমার কি অবস্থা করব তুমি নিজেও জানবে না। ইমন কিছু বলল না। এত জোরে ঝিনুককে চেপে ধরল যে ঝিনুক বেচারি পিষে যাচ্ছে। নয়নতারা 22। জেরিন আক্তার নিপা। নয়নতারা নিজে থেকেই ঝিনুকের কাছে এলো। কিছু বলবে বলবে করেও আমতা আমতা করে যাচ্ছে। সে যা বলতে এসেছে তা কোনোভাবেই বলতে পারছে না। হয়তো পারবেও না। কিভাবেই বা পারবে? ঝিনুককে কিভাবে বলবে, আপু আমি বাড়ি যেতে চাই, আমাকে তুমি নিয়ে চলো। এই কথা বললে ঝিনুক আপু তার উপর একচোট হাসবে। তার মজা নিয়ে বলবে, বাবা নয়ন, তুই তো দেখছি নক্ষত্রর জন্য পাগল হয়ে গেছিস রে। কয়টা দিন ওকে ছাড়া থেকে এখন চলে যাওয়ার জন্য নিজে থেকেই বলছিস। নয়ন ওসব কথা শুনতে চায় না, কারো জন্যই পাগল হয়নি সে। বিশেষ করে ওই পাষাণ বদলোকটার জন্য তো জীবনেও পাগল হবে না। পাষাণটা যে সেই গেল, তারপর একবার এলো না। কল করেও তাকে যেতে বলল না। এত জেদ, এত দাম তার। নয়নের নিজের কি কোন দাম নেই? নয়নের কিছু বলতে হলো না। ঝিনুক ওকে দেখে বলল, কিরে নয়ন, কিছু বলবি? না। ইমন ভাইয়া কোথায় আপু? কি বলতে এসেছিল আর কি বলে যাচ্ছে সে? এখানে ইমন ভাইয়ার কথা কোত্থেকে এলো? ইমন ভাইয়ার সাথে একটু আগেও দেখা হয়েছে তার। সে তো নক্ষত্রর কথা বলতে এসেছিল। ইমন ভাইয়ার খোঁজ নিয়ে তার কাজ কি? ঝিনুক তীক্ষ্ণ চোখে নয়নকে দেখল। এই মেয়ে ইমনকে খুঁজে কেন? ইমন কি নক্ষত্র আর ওই মেয়ের ব্যাপারটা নয়নকে বলে দিয়েছে? নয়ন সব জেনে গেছে? আর জানলেও এত শান্ত আছে কিভাবে? রাগারাগি করছে না কেন? ঝিনুক হেসে বলল, নয়ন আমার না ঘুরতে যেতে ভীষণ ইচ্ছে করছে। চল না আজ একটু বাইরে থেকে বেরিয়ে আসি। নয়নের ইচ্ছে করছে না। সে একবার না বলে দিল। তবুও ঝিনুকের জোড়াজুড়িতে রাজি হতে হলো। সে আজ শ্বশুরবাড়ি যেতে চেয়েছিল, বাইরে কোথাও ঘুরতে না। নয়ন রেডি হয়ে ঝিনুকের সাথে বেরিয়ে গেল। ঝিনুক অনেকক্ষণ নয়নকে নিয়ে নানান জায়গায় গেল। আসল কথা, সে নয়নকে নিয়ে নক্ষত্রদের বাড়িতে যাবার জন্য বেরিয়েছে। নক্ষত্রর সাথে সামনাসামনি কথা বলা দরকার। দূরে থেকে ভুল বোঝাবুঝি বাড়ার আগে নয়নকে ও বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু প্রথমেই নক্ষত্রদের বাড়িতে গেলে নয়ন বুঝে ফেলবে, ঝিনুক তাকে ইচ্ছে করে নিয়ে এসেছে। এই অবুঝ মেয়ে তখন ভেবে বসবে সে সবার মাথার বোঝা হয়েছে। নয়ন মনে মনে বেশ অবাক হলো। এদিকে তো তার শ্বশুর বাড়ি, একটু সামনেই নক্ষত্রদের বাড়ি।
আপু তুমি আমাকে এদিকে কোথায় নিয়ে এলে? হাঁটতে হাঁটতে এসেই যখন পড়েছি তখন চল তোর শ্বশুরবাড়ি থেকে ঘুরে যাই, দেখি নক্ষত্র বাড়িতে আছে কিনা। নয়ন না করল না। তার নিজেরও ইচ্ছে ছিল আজ চলে আসার। আশা যখন হলো না তখন দেখে গেলে সমস্যা কি? কয়দিন ধরে নক্ষত্রকে দেখে না। মন তো কম চঞ্চল হয়নি। বাড়িতে ঢুকে ওরা যা দেখল তা দেখার জন্য হয়তো নয়ন প্রস্তুত ছিল না, ঝিনুকও এমন কিছু দেখবে ভাবতে পারেনি। দুজনই দরজার সামনে ঠাই দাঁড়িয়ে রইল। নক্ষত্র আর একটা মেয়ে সোফায় বসে আছে। না বসে আছে বললে ভুল হবে। কোন কিছু নিয়ে হুড়োহুড়ি করছে ওরা। মেয়েটা কি যেন নক্ষত্রর হাত থেকে ছিনিয়ে নিতে চাইছে। নক্ষত্র ওকে সেই জিনিসটা দিবে না বলে হাত উঁচিয়ে রেখেছে। মেয়েটা ধরতে গেলে হাত এদিকে ওদিকে সরিয়ে নিচ্ছে, যার ফলে মেয়েটা একদম ওর বুকের সাথে মিশে আছে। নয়নের সর্বাঙ্গ জ্বলে গেল। মেয়েটার চুল ধরে ওকে নক্ষত্র থেকে সরিয়ে দিতে ইচ্ছে করছে। থমথমে মুখে নয়ন ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। ঝিনুক এতটাই অবাক হয়েছে হাকরা মুখ বন্ধ করতে ভুলে গেছে সে। ইমন তাহলে ঠিকই বলেছিল। নক্ষত্র সত্যিই আজকাল একটা মেয়েকে নিয়ে ঘুরছে। সবই গাধি নয়নের জন্য। নয়ন নক্ষত্রকে পাত্তা দেয়নি। যতই হোক সে একটা ছেলে। বউয়ের কাছে পাত্তা না পেলে অন্য মেয়ের কাছে যাবেই তো, নয়নটা সময় থাকতে বুঝল না। এখন ওর ঘর ভাঙ্গুক। ওর চোখের সামনে ওর স্বামীকে অন্য মেয়ে নিয়ে যাক। রামিসা নক্ষত্র দুজনই হাসছে। রামিসা এখনো এমন পাগলামি করে। হঠাৎ নক্ষত্রর চোখ দরজায় দাঁড়ানো দুই মূর্তির দিকে পড়ল। মুহূর্তে সব হাসি উড়ে গেল তার। তারা এসেছে। নিজের বুকের উপর থাকা রামিসার দিকে একবার দেখল নক্ষত্র। এবার তার খেয়াল হলো। মজা করতে করতে অনেকটা কাছে চলে এসেছে ওরা। নয়ন ওদের এই অবস্থায় দেখে ভুল বুঝতে পারে। নক্ষত্র রামিসাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। নয়নের দিকে এগিয়ে আসতে আসতে ওকে ব্যাপারটা বুঝানোর চেষ্টা করে বলল, তারা কখন এলে তুমি? ও রামিসা, আমার ছোটবেলার বন্ধু। নয়নের দৃষ্টি নরল না, সে একইভাবে নক্ষত্রকে চোখ দিয়ে ভস্ম করে দিতে চাইছে। মেয়েটাকে তা জানার তার কোন আগ্রহ নেই। নক্ষত্র ঝিনুককে দেখে অসহায় মুখ বানালো। ঝিনুক ভেতরে এসো। না, না আমরা বসবো না। এদিক দিয়েই যাচ্ছিলাম। ভাবলাম তুমি বাড়িতে আছো কিনা দেখে যাই। এক্ষুনি চলে যাব আমরা। আমি যাব না ঝিনুক আপু। তুমি চলে যাও। বাবলু বা জাহিদ কাউকে দিয়ে আমার জিনিসপত্র পাঠিয়ে দিও। ঝিনুক অবাক হলেও মনে মনে খুশি হলো। যাক গাধীটার সুবুদ্ধি হয়েছে তাহলে। ঝিনুক এখান থেকেই চলে গেল। তারা যে ভুল বুঝেছে এটা নক্ষত্র বুঝতে পারছে। কিন্তু কিভাবে সে তারার ভুল ভাঙাবে সেটা বুঝতে পারছে না। তারা তাকে রামিসার সাথে ওভাবে দেখে কি ভাবছে তা নিয়েই নক্ষত্রর মাথা খারাপ হয়ে যাচ্ছে। রামিসা আর তার মধ্যে তেমন কিছুই নেই। তারা তাকে ওরকম না ভাবলেই হলো। বউকে বাপের বাড়ি পাঠিয়ে বাড়িতে মেয়ে নিয়ে আসবে না সে। তারা তাকে এতটুকু বিশ্বাস করা উচিত। তুমি আসবে বলে আসনি কে? নক্ষত্র কথা শেষ করতে পারল না। নয়ন তার কোন কথায় কান না দিয়ে ঘরে যেতে নিল। নয়নের চলে যাওয়া নক্ষত্র পেছনে থেকে দেখছে। দীর্ঘশ্বাস ফেলল সে। নয়ন কিছু না জানিয়ে হঠাৎ এসে উঠবে। আর এসেই রামিসার সাথে ওকে ওভাবে দেখবে। ব্যাপারটা বিশ্রী হয়ে গেল। নয়নের ভুল ভাঙাতে হবে। সে নিজেও ঘরের দিকে পা বাড়াল। এই পাগল মেয়ে রাগের মাথায় বাড়িতে সবাইকে না জানিয়ে দিলেই হয়। ঝিনুক বাড়ি গিয়ে কিছু বলবে না। এটা জানে নক্ষত্র। ভয় নয়নকে নিয়ে। তাকে ছেড়ে যাওয়ার জন্য সর্বক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা। এখন তো ছেড়ে যাবার জন্য শক্ত একটা অজুহাত পেয়েছে। নয়ন ঘরে গিয়ে ফুঁসছে। ওই মেয়েটার সাথে নক্ষত্রকে দেখে মাথা পাগল পাগল লাগছে তার। মেয়েটাকে মোটেও ভালো লাগেনি নয়নের। তারা আমাকে কল করতে। আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। না বলে এসে। নক্ষত্র কথা শেষ করতে পারল না। নয়ন তার আগেই ফুঁসে উঠল। কেন? না বলে এসেছি বলে আপনার সমস্যা হয়েছে? এখন কি চলে যাব আমি? নক্ষত্র নয়নের সামনে এসে দাঁড়ায়। এই না, না। তুমি যাবে কেন তারা? তাহলে বারবার এক কথা বলছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই না বলে এসেছি। আপনাকে আগে থেকে বলে এলে আপনি কি করতেন? ওই মেয়ের সাথে ওইভাবে দেখে নিয়েছি বলে আপনার এত অসুবিধা হচ্ছে। থাক আমাকে কিছু বোঝাতে হবে না।
আমি বুঝেছি উনি আপনার খুব ভালো বন্ধু। নক্ষত্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। নয়নের নতুন রূপ দেখছে আজ সে। নক্ষত্র কিছুই বলতে পারল না। কথা হারিয়ে ফেলেছে যেন সে। হাই নয়নতারা, কেমন আছো তুমি? রামিসার অতি আদিক্ষেতা নয়নের মোটেও সহ্য হচ্ছে না। আবার বিনা কারণে মেয়েটার সাথে বাজে ব্যবহারও করা যাচ্ছে না। এখন পর্যন্ত এই মেয়ে তাকে কিছু বলেনি। নয়ন দায়সারা ভাবে উত্তর দিল, ভালো। আমি নক্ষত্রর ছোটবেলার বন্ধু। একসাথে স্কুল কলেজে পড়েছি আমরা। অহ। নয়নের বেশি কথা বাড়াল না। ওর আগ্রহ নেই দেখে রামিসাও আর কথা বাড়াতে পারল না। রাতে নক্ষত্রর মা বাড়ি ফিরে রামিসাকে দেখে খুশিতে গদগদ হয়ে যায়। ও রামিসা, মাই বেবি, কখন এলে তুমি? কবে দেশে ফিরেছ? আমি তো তোমার ফেরার কথা কিছুই জানি না। নক্ষত্র জানতো? আমাকে তো বলেনি। রামিসা নক্ষত্রর মায়ের গলা জড়িয়ে ধরে একগাল হেসে বলল, মাই সুইট আন্টি, উপোস তোমাকে তো আন্টি বলা যাবে না। যা সুন্দর হচ্ছ দিন দিন। তোমাকে আমার থেকেও ছোট লাগে। বয়স 10 বছর কমিয়ে নিয়েছ। নয়ন শাশুড়ি মার সাথে ওই মেয়েটার মাখামাখি দেখে জ্বলে যাচ্ছে। নিজের ছেলের বউকে দুই চোখে দেখতে পারে না। ওই মেয়েকে নিয়ে কত আহ্লাদ দেখাচ্ছে। দেখাবেই না বা কেন? মেয়েটা এত তেল মারতে পারে বাবা। নয়ন শাশুড়ি মাকে এরকম বললে উনিও নয়নকে পছন্দ করত। খাবার টেবিলে রাশিমা নক্ষত্রর পাশের চেয়ারে বসার আগে নয়ন গিয়ে সেই চেয়ারে বসে পড়ল। নক্ষত্র নয়নের কাজে মনে মনে অবাক হল। আবার তার ভালোও লাগলো। মনে মনে হাসল সে। নয়ন তাকে নিয়ে রামিসার সাথে জেলাস ফিল করছে। কিন্তু কেন? নয়ন আজ ইচ্ছে করেই নক্ষত্রর প্লেটে অধিকার দেখিয়ে এটা সেটা তুলে দিল। নক্ষত্র না করল না। মিটমিট করে হেসে চুপচাপ খেতে লাগল। নয়ন অন্য কারো দিকে একবারও তাকালো না। যার যা ভাবতে ইচ্ছে হয় ভেবে নিক। ওই মেয়েকে সে নক্ষত্রর আশেপাশে ঘেঁষতে দিবে না। শয়তান মেয়ে। অন্যের স্বামীর সাথে অত কিসের পিরিতি হ্যাঁ? নয়ন বন্ধুবান্ধবদের মাঝে এত মাখামাখি পছন্দ করে না। রাতে খাওয়া দাওয়া সেরে ফেলার পর নয়ন ঘরে চলে যায়। নক্ষত্র রামিসার সাথে হলে বসে গল্প করে। রামিসা তার নিউ ইয়র্কের বয়ফ্রেন্ডগুলোর কথা বলছে। আরে আর বলো না। একজন তো এতটা পাগল হয়েছিল যে আমাকে না পেলে নাকি আমার চোখের সামনে সুইসাইড করবে। আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে দিয়েছিল। আমিও কম নাকি? নিজে বিষের বোতল হাতে দিয়ে বলেছি, নে এবার খা। আমার সামনেই মর। সবটুকু খাবি। আমি দেখব। তখন ওর মুখের অবস্থা দেখার মতো হয়েছিল। যা ভয় পেয়েছিল বেচারা। তুমি দেখলে বুঝতে। রামিসা কথা বলতে বলতে হেসে নক্ষত্রর গায়ের উপর গড়িয়ে পড়ছে। নয়ন সিঁড়ির উপর থেকে ওদের দেখছে। সত্যি সত্যি এই মেয়ের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। বেহা মেয়ে তার বরের উপর নজর দিয়েছে কেন? দুনিয়াতে কি আর অবিবাহিত কোন ছেলে নেই? শুনছেন? শুতে আসবেন? আমি লাইট অফ করে দরজা লাগিয়ে দেব। নক্ষত্রর মাথায় কেউ ভারী কিছু দিয়ে বাড়ি মারলেও সে এতটা অবাক হতো না। নয়নের আজ হয়েছে কি? বাবার বাড়ি থেকে ফেরার পর ওর ব্যবহার সম্পূর্ণ পাল্টে গেছে। এটা সেই নয়ন হতেই পারে না। রামিসাকে রেখেই নক্ষত্রকে উঠে চলে যেতে হলো। নয়ন লাইট অফ করে শুয়ে পড়েছে। নক্ষত্র কয়েকবার নয়নকে ডাকল। নয়ন কোন উত্তর দিল না। একটা ভাবনা নক্ষত্রর মনে এলে সে খুশিতে দিশেহারা হয়ে গেল। নয়ন রামিসার সাথে তাকে সহ্য করতে পারছে না। তার মানে নয়নের মনে তার জন্য কিছু আছে। নইলে সে এতটা জেলাস হবে কেন? নয়ন কি আমাকে ভালোবাসে? ওর জেলাসি তো তেমনই বলছে। নয়ন যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকে তাহলে তার মুখ দিয়ে এই কথা স্বীকার করাতে হবে। নয়ন আমাকে ভালো না বাসলেও আমার জন্য ওর মনে একটু ফিলিংস তো আছেই। তাই আজও এরকম আজব বিহেভ করছে। নক্ষত্র একা একাই হাসল। আজ সারাদিন সে না জেনে নয়নকে জ্বালিয়েছে। কাল থেকে ইচ্ছে করে জ্বালাবে। নয়নতারা, কাল থেকে আমার নতুন খেলা শুরু হবে। আমার জন্য তোমার মনে যা কিছুই থাকুক তা তোমাকে স্বীকার করতেই হবে। নক্ষত্র তোমার মনের কথা মুখে আনিয়েই ছাড়বে। খুশি খুশি মনে ঘুমোতে গেল নক্ষত্র। নয়নও তার জন্য কিছু ফিল করে, হয়তো তাকে ভালোবাসে। এমনটা ভেবেই তার খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। নয়নতারা 23। জেরিন আক্তার নিপা। নক্ষত্র সুযোগ খুঁজছে।
নয়নকে এদিকে আসতে দেখলেই সে অ্যাক্টিং শুরু করে দিবে। যা আছে কপালে। দেখা যাক নয়ন তার জন্য কিছু ফিল করে কিনা। আর করলেও মুখে বলতে হবে ওকে। নয়নকে এই বাড়িতে রান্না করতে হয় না। কাজের লোকেরাই সব কাজ করে। নয়ন শুধু নক্ষত্রর কাজগুলো করে রাখে। যেমন নক্ষত্রর কাপড় গুছিয়ে রাখা, ওর দরকারি জিনিসগুলো হাতের সামনে রাখা, তার ঘরটা আর ওয়ার্ড্রব আলমারি গুছিয়ে রাখা। ব্যাস, তার কাজ এতটুকুই। আজ নক্ষত্র এখনো বাড়ি থেকে বের হচ্ছে না। আজ কোথাও যাবে না নাকি? নয়ন ঘর গুছিয়ে বেরিয়ে এলো। তার চোখ নক্ষত্রকেই খুঁজছে। ওই মেয়েটার সাথে গিয়ে বসে আড্ডা দিচ্ছে নাকি? গায়ে পড়া শয়তান মেয়ে তো সারাক্ষণ উনার আশেপাশেই ঘুরঘুর করে। উনিও তেমনই। সব পুরুষ মানুষগুলোই এমন। না, সব না। বাবা, ইমন ভাইয়া ওরা কত ভালো। ইমন ভাইয়া ঝিনুক আপুকে কত ভালোবাসে। ঝিনুক আপুকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ভুলেও তাকিয়ে দেখে না। নয়ন যা ভেবেছিল তাই হলো। নক্ষত্রকে সে ওই মেয়েটার সাথেই পেল। ওদের দুজনকে একসাথে দেখে গা জ্বলে গেল নয়নের। মাথায় আগুন জ্বলছে তার। নয়ন নক্ষত্রকে কিছুই বলল না। কিরমিরি খেয়ে কতক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের দেখল। তারপর বিনা বাক্য ব্যয়ে আবার ঘরে চলে এলো। নক্ষত্র বোকা হয়ে গেল। নয়ন ওকে আর রামিসাকে একসাথে দেখেও কিছু বলল না কেন? এভাবেই চলে গেল। আজব মেয়ে তো। উনার ছোটবেলার বান্ধবী। ওদের মধ্যে প্রেম ভালোবাসাও থাকতে পারে। আমাকে তো বাধ্য হয়ে বিয়ে করেছে। ইচ্ছে করে করেনি। উনি মনে মনে হয়তো রামিসাকেই ভালোবাসে। নয়নের কান্না পাচ্ছে। সে অত বোকা কেন? কেন ওই লোকটার জন্য সে কষ্ট পায়? তাহলে কি ঝিনুক আপুর কথাই ঠিক? সে নক্ষত্রকে ভালোবাসতে শুরু করেছে। একেই কি ভালোবাসা বলে? ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখলে কষ্ট হয়। অন্য কোন মেয়ের সাথে তাকে সহ্য করা যায় না। নয়ন বোকার মতো নক্ষত্রকে ভালোবেসে বসে আছে। কেন উনাকে ভালোবাসতে গেলাম আমি? কেন? উনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন? বুঝবেন আমাকে? কখনো বুঝবেন না। বুঝলে আমার সামনে রামিসার সাথে এরকম গায়ে পড়ে হেসে মজা করতেন না। নয়ন কতক্ষণ কাঁদল। নক্ষত্র চলে আসতে পারে এই ভয়ে ওয়াশরুমে গিয়ে বসে কাঁদল। নক্ষত্রর মা আজ বাড়িতেই থাকল। কোথাও বেরুল না। রামিসা প্ল্যান করল আজ রাতে ডিনারটা বাইরে করবে। তার পক্ষ থেকে ট্রিট। আমার দাদুর অসুস্থতার খবর পেয়ে আমি এসেছিলাম মমো, ড্যাড দাদুর কাছে। আমিও চলে যেতাম। কিন্তু ড্যাড ফোনে বলল দাদু এখন আগের থেকে অনেকটা ভালো। নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাই আমি ডিসাইড করেছি কয়েকটা দিন এখানে থেকে তারপর দাদুকে দেখতে যাব। অনেকদিন পর এসেছি। ওখানে গেলে আর আসতে পারবো না। ভালো করেছো বেবি ডল। তোমাকে পেয়ে আমাদেরও অনেক ভালো লাগছে। আর কয়েকটা দিন থেকে যাও তুমি। আমাদের ভালো লাগবে। ওকে মাই সুইট আন্টি। দাদুর সুস্থতায় আজ আমি তোমাদের সবাইকে খাওয়াতে চাই। আজকের ডিনার আমার পক্ষ থেকে। ওয়াও গ্রেট। নক্ষত্র আমাদের সাথে যাবে তো আন্টি? অফকোর্স যাবে। ওর বউ নয়নতারাও কি যাবে? ওই মেয়েটাকে আবার এসবে টানছো কেন বেবি ডল? ওকে আমার একদম পছন্দ না। ছেলেটা যে কি মনে করে ওই মেয়েকে বিয়ে করেছে গড জানে। আমি ওদের বলে দেখি। নক্ষত্র না গেলে আমাদেরও যাওয়া হবে না। তুমি এখনো নক্ষত্রর জন্য এতটা পাগল রামিসা। তাহলে ওকে বিয়ে করলে না কেন? রামিসা মুখ কালো করে বলল। আমি কি একবারও না করেছিলাম আন্টি? তোমরা তো তোমার ছেলেকেই রাজি করাতে পারলে না। তুমি এখনো নক্ষত্রকে ভালোবাসো রামিসা? তোমার কাছে লুকাবো না আন্টি। হ্যাঁ বাসি। এখনো আমি নক্ষত্রকে আগের মতোই ভালোবাসি। এত বছরেও আমার মনে ওর জন্য ভালোবাসা এতটুকু কমেনি। অনেক ভালোবাসি আমি ওকে। ওই মেয়েটা নক্ষত্রকে ছেড়ে দিলে তুমি আমার ছেলেকে বিয়ে করবে? নয়নতারা নক্ষত্রকে ছাড়বে কেন? ছাড়বে। সেই ব্যবস্থা আমি করব। তুমি শুধু বলো ওই আপদ বিদায় হলে তুমি নক্ষত্রকে বিয়ে করবে। করব আন্টি। নক্ষত্র এক বিয়ে করলে কেন? ও 3টা বিয়ে করেও যদি আবার আমাকে বিয়ে করতে চায় তাহলেও আমি ওকে বিয়ে করব। অহ রামিসা, মাই ডল। আমাকে বাঁচালে তুমি। নক্ষত্র ওই মেয়েকে ভালোবাসে না। ও শুধু জেদ করে বিয়েটা করেছে। নক্ষত্র নয়ন কেউই জানতে পারল না ওর মা আর রামিসা ওদের আড়ালে কি প্ল্যান করছে।
নয়ন হয়তো কল্পনাও করতে পারছে না রামিসা তার ঘর ভাঙতে এ বাড়িতে এসেছে। ওর হঠাৎ আগমন আগে থেকেই প্ল্যান করা। দাদুর অসুখের কথা শুনে আসেনি সে। তার দাদু সম্পূর্ণ সুস্থ। সে তো নক্ষত্রকে পেতে এসেছে। নক্ষত্র শুধু আমার ওর বউ হবার কথা ছিল। আমার জায়গা আমি অন্য কাউকে নিতে দেব না। অত সহজে ওই নয়নকে নক্ষত্রর সাথে সংসার করতে দেব না আমি। নক্ষত্রর ভালোবাসা শুধু আমার জন্য। আমি ওর বউ হব। নক্ষত্র শুধু রামিসার, নয়নতারার না। রামিসা ডিনারের কথাটা নক্ষত্রকে বলতে ওর ঘরে চলে এলো। নক্ষত্র এই সময় বাড়িতে থাকে না, এটা রামিসা ভালো করেই জানে। সে নয়নের সাথেই কথা বলতে এসেছে। নক্ষত্র কোথায় গেছে নয়নতারা? জানো তুমি? না। সে কি? তোমাকে বলে যায়নি? তুমি তো ওর বউ। ও কোথায় যায় না যায় তা তোমার জানা উচিত। বউ বলেই সিসি ক্যামেরা হয়ে উনার গতিবিধির উপর আমাকে নজর রাখতে হবে? তা না। আচ্ছা, আমি ওকে কল করে জানিয়ে দেব। রাতে বাইরে ডিনার করতে যাব আমরা। তুমি যাবে তো? নয়ন কল্পনায় রামিসার চুল ধরে ঝুলে আছে। অনেক কষ্টে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার থেকে নিজেকে আটকে রেখেছ সে। আমি যাব না। এ মা! যাবে না কেন? কত মজা হবে। নক্ষত্রও যাবে। যার ইচ্ছে হবে সে যাবে। আমার ইচ্ছে নেই। আমি যাব না। ওকে। না গেলে আর কি করার? একা তোমাকে বাসায় থাকতে হবে। একা থাকতে পারবে তুমি? ভয় পাবে না তো? না। আমি অত সহজে ভয় পাই না। অত সহজে ভয় পাই না আমি, কথাটা বলাটা সহজ। কিন্তু ভয় না পাওয়া ততটাই কঠিন তার জন্য। একা বাড়িতে খুট করে একটা আওয়াজও তাকে ভয় পাইয়ে দিবে। কোন বিড়াল বা সামান্য তেলাপোকা দেখলেও সে হার্টফেল করবে। ভূতের ভয় তো আছেই। নয়ন মনে মনে খুব করে চাইছে নক্ষত্র যেন তাকে একা রেখে না যায়। নক্ষত্র গেলেও তাকে জোর করে সাথে নিয়ে যাবে। সে যেতে না চাইলে বলবে, সরি রামিসা, আমি তারাকে একা বাড়িতে রেখে যাব না। তোমরা যাও। কিন্তু নক্ষত্র কি এমনটা বলবে? রামিসা তার ছোটবেলার বন্ধু। নয়নের জন্য কি ওকে ফিরিয়ে দিবে? রামিসা নক্ষত্রকে এমন ভাবে চেপে ধরল যে নক্ষত্র মুখের উপর না করতে পারল না। সে যাবে বলে দিয়েছে। এখন নয়নকে রাজি করাতে হবে। ঘরে এসে নক্ষত্র আমতা আমতা করতে লাগল। কিভাবে বললে নয়ন না করবে না? তারা আজ আমার সাথে ডিনারে যাবে? নয়ন তো জানেই ডিনারে রামিসা সবাইকে নিয়ে যাচ্ছে। নক্ষত্র এখন রামিসার কথা তার সামনে বলছে না। নক্ষত্র জানে না রামিসা আগেই নয়নকে জানিয়ে গেছে। থমথমে মুখে নয়ন না করে দিল। বলল, না, বাইরের খাবার পছন্দ করি না আমি। বাইরের খাবার সহ্য হয় না। এরপর আর নক্ষত্রর কি বলার থাকে? তারা যাবে না বলছে, কিন্তু রামিসাকে সে অলরেডি কথা দিয়ে ফেলেছে। এখন না গেলে রামিসা কষ্ট পাবে। আবার গেলে নয়নতারা একা বাসায় থাকবে। নক্ষত্র মহা দুটানায় পড়ে গেল। একদিকে বউ বেঁকে বসে আছে। তাকে মানাতে পারছে না। অন্যদিকে ফ্রেন্ডকে কথা দিয়ে ফেলেছে। এখন না যাওয়ার প্রশ্নই আসে না। নক্ষত্র যাবার আগ পর্যন্ত নয়নকে রাজি করানোর চেষ্টা করল। কিন্তু যেদিন নয়ন শেষ পর্যন্ত তার জেদেই অটল থাকল। বাধ্য হয়ে নক্ষত্রকে রামিসার সাথে যেতে হয়েছে। বাড়ি থেকে বেরোবার পর থেকেই নয়নের জন্য চিন্তা হচ্ছে। একা কিভাবে থাকবে ও? হঠাৎ কারেন্ট চলে গেলেই তো নয়ন ভয় মরে যাবে। অন্ধকারে ভীষণ ভয় পায় সে। নক্ষত্র তাড়াহুড়ো করতে লাগল। কিন্তু রামিসা অন্য প্ল্যান করেই এসেছে। সে নক্ষত্রর মার কানে কানে বলল, সুপাপ একটা প্ল্যান করে এসেছি আন্টি। ওই নয়নতারা এবার মজা বুঝবে। শুনেছি অন্ধকারে ভয় পায় ও। গাইয়া মেয়ে নাকি আবার ভূতে ভয় পায়। হাউ ফানি আন্টি। আজও বাসায় একা আছে। আমি যেই প্ল্যান করেছি তাতে আজ ওর পিণ্ডি চটকে যাবে। এভাবে নক্ষত্রকে না ছাড়ুক ভয় পেয়েই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। হার্ট অ্যাটাকও করতে পারে, বলা যায় না। নক্ষত্রর মা হাসল। ছেলে যাতে শুনতে না পারে তাই ফিসফিস করে বলল, কি প্ল্যান করেছো বেবিডল? আমাকে বলা যাবে না। ওটা সারপ্রাইজ থাক আন্টি। বাসায় ফিরেই দেখতে পারবে। আম শিওর তুমি ভীষণ এনজয় করবে। ও মাই সুইটি। এতদিন কেন দূরে ছিলে তুমি? আরও আগেই তুমি চলে এলে ওই মেয়ে আমার ছেলের বউ হতে পারত না। যাক, যা হবার হয়েছে। এখন আপদ বিদেয় হোক।
তাতেই আমি শান্তি পাব। রামিসা শয়তানি হাসি হেসে মনে মনে বলল, তোমাকে নিয়ে আসার আমারও ইচ্ছে ছিল না নয়নতারা। তুমি আমাদের সাথে এলে বরং আমার প্ল্যান বাতিল হতো। না এসে ভালোই করেছ তুমি। এবার বুঝবে মজা। আমার থেকে নক্ষত্রকে কেড়ে নেওয়ার জন্য কঠিন শাস্তি দেব তোমাকে। রামিসা তার শত্রুদের এত সহজে ছেড়ে দেয় না। তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমার কথা মনে রাখবে। যেভাবেই হোক নক্ষত্রকে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেবই। এটা নিজের কাছেই আমার প্রতিজ্ঞা। রামিসা সহজ চিজ না। নয়নতারা 24। জেরিন আক্তার নিপা। খাবার অর্ডার দেওয়া হয়েছে। খাবার আসতে একটু দেরি হচ্ছে। রামিসা মার সাথে গল্প করছে। নক্ষত্র এই ফাঁকে একবার নয়নকে ফোনে ট্রাই করল। রিং হচ্ছে কিন্তু নয়ন কল তুলছে না। নক্ষত্র নিজেকে এই বলে সান্ত্বনা দিল যে নয়ন হয়তো এখন ফোনের কাছে নেই। ওর কল দেখতে পায়নি। দেখলে অবশ্যই কল ব্যাক করবে। খাবার এলো। রামিসা নক্ষত্রর প্লেটে খাবার সার্ভ করতে করতে বলল, নাও শুরু করো। এদের খাবারের সুনাম আমি নিউ ইয়র্ক বসেও পেয়েছি। আমার সব ফ্রেন্ডসরা এখানেই আসে। ওদের এই আইটেমটা ভীষণ ভালো। নাও, নাও, জলদি জলদি খেয়ে বলো তো কেমন হয়েছে। সত্যিই ভালো নাকি শুধু পাবলিসিটি। ওরা খাওয়া শুরু করল। খাবার নক্ষত্রর গলা দিয়ে নামছে না। নয়ন একা বাড়িতে আছে। ও খেয়েছে তো, নাকি না খেয়ে বসে আছে। ওকে একা রেখে আসা ঠিক হয়নি। নয়ন চাপা স্বভাবের মেয়ে। ওর খারাপ লাগলেও বলবে না। নক্ষত্রর অনুশোচনা হচ্ছে। দূর, সে নয়নকে না নিয়ে কেন এলো? ওকে জোর করে নিয়ে আসতে পারত। নইলে আজ বাদই দিত। যেদিন নয়ন আসতো সেদিন এলেই হতো। রেস্টুরেন্ট তো আর কোথাও চলে যেত না। এখানেই থাকতো। নক্ষত্র মনে মনে ভাবল, তারা আমার বউ। ওকে একা বাড়িতে রেখে আমি ফ্রেন্ডের সাথে খেতে এসেছি। বউয়ের থেকে ফ্রেন্ডকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারাকে জেলাস ফিল করাতে গিয়ে ওর সাথে অন্যায় করে ফেললাম। হ্যাঁ, একটু বাড়াবাড়ি তো হয়েছেই। তারা হয়তো এসবে জেলাস না হয়ে কষ্ট পাচ্ছে। ওকে বোঝা উচিত ছিল আমার। নক্ষত্র সবার আগে নাকে মুখে খেল। মা রামিসাকে রেখেই উঠে দাঁড়ালো। নক্ষত্রর মা অবাক হয়ে বলল, নক্ষত্র কোথায় যাচ্ছ তুমি? নক্ষত্র সোজাসাপটা উত্তর দিল, বাড়িতে মা। তারা একা আছে। ভয় পাবে ও। নক্ষত্রর মা, রামিসা হতবুদ্ধি হয়ে গেল। নক্ষত্র নয়নকে নিয়ে এতটা ভাবে। ওর এত কেয়ার করে। রামিসার ভয় হতে লাগলো নক্ষত্র আবার নয়নতারাকে ভালোবাসতে শুরু করেনি তো। রামিসা কাতর মুখে তাকালো। নরম গলায় বলল, ডিনার শেষ না করেই চলে যাবে? খেলাম তো রামিসা। আরও মেনু ছিল। তোমার জন্য স্পেশাল ডিশ অর্ডার করেছি। সবার শেষে ওইটা আসবে। নক্ষত্র রামিসার দিকে তাকিয়ে লজ্জিত মুখে হাসল। সরি রামিসা, আজ যাই। আরেকদিন তারাকে সাথে নিয়ে এসে তোমার সেই স্পেশাল ডিশ টেস্ট করব। আজ আমাকে যেতেই হবে। নক্ষত্র গাড়ির চাবি মাকে দিয়ে পায়ে হেঁটে বেরিয়ে গেল। রামিসা অপমানে থমথমে মুখে বসে রইল। নয়নতারার উপর রাগে চোখে পানি এসে গেছে তার। শেষ পর্যন্ত না এসে ওই মেয়ে জিতে গেল। নক্ষত্র ওর জন্য রামিসাকে ফেলে চলে গেল। বন্ধুর থেকে বউ বড় হয়ে গেল নক্ষত্রর কাছে। নক্ষত্রর মা রামিসাকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু রামিসা কারো সান্ত্বনা মানলে তো তার অন্ততে দাউদাউ করে আগুন জ্বলছে। সেই আগুনে নয়নতারা নামের মেয়েটাকে পুড়িয়ে শেষ করে দেওয়ার শপথ নিয়েছে। আমি ওই মেয়েকে এত সহজে ছাড়ব না আন্টি। ওর জন্য নক্ষত্র আমাকে ইনসাল্ট করেছে। আমার থেকে ওই মেয়ে ওর কাছে বড় হয়ে গেছে। ওই মেয়েকে আমি শান্তিতে বাঁচতে দেব না। ওর জীবন যদি নরক বানিয়ে না ছেড়েছি তাহলে আমার নামও রামিসা চৌধুরী না। রিল্যাক্স মাই ডিয়ার। তোমার সাথে তোমার আন্টিও আছে। নক্ষত্রর আচরণে তুমি আপসেট হইও না প্লিজ। ওই মেয়ের উপর রাগ করতে পারো। প্রতিশোধও নিতে পারো। আমি তোমাকে হেল্প করব। তুমি আমার সাথে থাকবে তো আন্টি? আমি ওই মেয়েকে জন্মের শিক্ষা দিয়ে ছাড়ব। অফকোর্স মাই ডল। আমি তোমার সাথেই আছি। নয়ন ফোন ঘরে চার্জে বসিয়ে রেখে এসেছে। তাই নক্ষত্রর কল তুলতে পারেনি। সে আসলে রিংই শুনেনি। শুনলে অবশ্যই ছুটে যেত। নক্ষত্র তাকে রেখে রামিসার সাথে গেছে। এতে প্রথমে নয়নের খুব খারাপ লাগছিল। কিন্তু পরে সে নিজেকে বোঝালো।
তোর ছোটবেলার এত বছর ওর তোদের বাড়িতে এসে যদি তোকে ডিনারে ইনভাইট করত, আর তোর বর না যেত, তখন কি তুই সেই বন্ধুর সাথে যেতি না নয়ন? না গিয়ে এত বছরের বন্ধুত্ব নষ্ট করতি? তুইও মরে গেলেও বরের লেজ ধরে বসে থাকতি না? অবশ্যই যেতি। উনি তো আমাকেও সাথে যেতে বলেছিলেন। কত সাধাসাধি করল, তুই নিয়েই তো গেলি না। তোকে কি জোর করে নিতে পারত? নিজের বন্ধুর বেলা 16 আনা, আর উনার বন্ধুর বেলা 1 আনাও না। এটা কি ঠিক হচ্ছে নয়ন, তুইই বল। বন্ধুত্ব এক জায়গায়, বউ আরেক জায়গায়। বউয়ের ভালোবাসা অন্যরকম, বন্ধুর ভালোবাসা আরেক রকম। তোরই যাওয়া উচিত ছিল। মানুষটা কত করে সাধল, তুই যেদি কত পাষাণ মন তোর। মুখের উপর না করে দিলি কিভাবে? হ্যাঁ, নয়ন নিজের সাথে কথা বলছে, নক্ষত্রকে বুঝতে চেষ্টা করছে, যা শুধু এখনকার নয়নই পারে। আগের নয়ন হলে কান্নাকাটি করে, রাগ করে, গাল ফুলিয়ে বসে থাকত। নয়ন একা একাই হাসল। দেখেছিস বিয়ের পর কত বড় হয়ে গেছিস তুই, কত বুঝতে শিখেছিস। আগে কখনো এভাবে ব্যাপারগুলো ভাবতি না তো, কিন্তু এখন তো ভাবছিস। দোষ আসলে তোরই নয়ন। স্বামীকে বুঝতে শিখ একটু, তবেই না উনিও তোকে বুঝবে। তুই সাথে গেলে হয়তো উনিও মনে মনে খুশি হতো। আমার জন্য যদি উনি না যেতেন তাহলে বন্ধুর চোখে ছোট হতে হতো। নয়ন ওদের ফেরার অপেক্ষায় হলরুমে বসে আছে। নিজের সাথে কথা বলতে বলতে দোতলায় কিছু আওয়াজ পেল সে। সাথে সাথে উঠে দাঁড়ালো। বাড়িতে কেউ নেই। কিসের আওয়াজ হলো ওটা? আলো আছে দেখেই হয়তো নয়ন ভয় পাচ্ছে না। সে ভাবল তার মনের ভুল। আর ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। চোখের সামনে কিচ্ছু দেখতে পারছে না নয়ন, নিজেকেও না। এবার একটু একটু ভয় হতে লাগলো তার। কাজের লোকগুলোকে ডাকতে লাগলো। ওরা রাতে এখানে থাকে না, ওদের থাকার আলাদা ঘর আছে পেছনে। কেউ নেই জেনেও নয়ন ডাকলো, কেউ আছো? আলোটা জ্বালো না কেউ। শুনছো আমার কথা? সোলাইমান, রাহেলা আপা, শুনছো? আবার শব্দটা হলো। নয়ন ভয় অন্ধকারে ঘামতে লাগলো। হাত পা কাঁপছে ওর। ছোটবেলা থেকে কখনো অন্ধকারে থাকেনি নয়ন। যখন তার 5 বছর বয়স তখন তার দাদা মারা যায়। রাতে মারা গিয়েছিল দাদা। সেদিন বাড়িতে কান্নার রোল পড়েছিল। নয়ন ছোট ছিল, ও জাগলেও বুঝবে না দাদা মারা গেছে। তাই কেউ তাকে ঘুম থেকে জাগায়নি। তাকে একা ঘরে রেখেই মা বাবা দাদার কাছে গিয়েছিল। সেদিনও কারেন্ট ছিল না। মা বাবার হয়তো তার কথা মনে ছিল না। না থাকাটাই স্বাভাবিক। বাবা মারা গেছে। এই মুহূর্তে নয়নের বাবা মেয়েকে মনে রাখতে পারলেন না। কান্নার শব্দে নয়নের ঘুম ভেঙে যায়। অন্ধকার ঘরে নিজের পাশে কাউকে পায় না সে, বাইরে থেকে সবার কান্নার শব্দ একসাথে মিশে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। সেই মুহূর্ত নয়ন বাবা বলে এক চিৎকার দিয়েই জ্ঞান হারায়। পুরো একদিন পর ওর জ্ঞান ফিরে। দাদাকে কবর দেওয়া হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু বাড়ি থেকে শোকের ছায়া দূর হয়নি। দাদার শোক ভুলে তাকে নিয়ে সবার কান্না। মেয়েটার কি হলো? ওকে একা রেখে আসার জন্য সবাই তার মাকে দোষ দিল। মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজের ছোট্ট মেয়ের পাশে পাথর হয়ে বসে রইল। বাবা তাকে এক মুহূর্তের কোল থেকে নামায়নি। বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছিল। একদিন পর নয়নের জ্ঞান ফিরে কাউকে চিনতে পারেনি সে। সবাইকে দেখেই ভয় পেত। কেউ তার সামনে এলেই চোখ বুজে চিৎকার করত। শুধু বাবাকে ভয় পায়নি সে। মার সাথেও যায়নি। কিন্তু বাবার কাছে গিয়েছে। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পর নয়ন সুস্থ হয়ে উঠেছে। তবে অন্ধকারে তার ভয়টা রয়েই গেল। সে কারণে একা থাকতো না কখনো সে ইলা আপুর সাথে ঘুমাতো। সন্ধ্যার পর কোথাও যেত না। ভুলেও রাতের বেলা একা ঘর থেকে বের হয়নি। সবাই নয়নের ভয়ের কথা জানত। এই ঘটনার পর থেকেই বাবা তাকে চোখের আড়াল হতে দিত না। মা, দাদি, বাড়ির সবাই তাকে চোখে চোখে রাখত। একদিন পর জ্ঞান ফিরে পরিবারের মানুষগুলোর খুশি ফিরিয়ে দিয়েছিস সে। সেই মানুষগুলো এতটা বছর তাকে আগলে রেখেছে। বাবা, বাবা, কোথায় তুমি? ও বাবা। নয়ন আবার আগের স্মৃতিতে ফিরে যাচ্ছে। ঘেমে ভিজে গেছে সে। অন্ধকার হাতড়ে ঘরের দিকে যাচ্ছে সে। কিছুর সাথে পা লেগে পড়ে গিয়ে কপালে ব্যথা পেল।
কেটে গেছে, রক্ত বের হচ্ছে এই খেয়াল নয়নের এখন নেই। আরও কয়েকবার হুচট খেয়ে পড়ে গিয়ে উঠে নয়ন সিঁড়ি বেয়ে ঘরে চলে এলো। সেই মুহূর্তেই নক্ষত্র নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসে। ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখতে পায় না। নয়নের কথা ওর মনে পড়ে। চিৎকার করে নয়নের নাম ধরে ডাকে, তারা, তারা, কোথায় তুমি? ভয় পেও না, আমি চলে এসেছি। কোথায় তুমি তারা? নক্ষত্র ফোনের ফ্ল্যাশলাইট জ্বালে ছুটে উপরে চলে আসে। নক্ষত্রর গলা নয়নের কানে এসেছে, কিন্তু জবাব দেবার শক্তি পাচ্ছে না সে। গলা দিয়ে শব্দ বেরুচ্ছে না। ঘরে যেতে পারেনি নয়ন। দরজার সামনে পড়ে গিয়েছিল। এখনো এখানেই বসে আছে। নক্ষত্র সিঁড়ি দিয়ে উঠেই ওকে দেখতে পেল। ছুটে এসে ওর পাশে বসল। ফোনের আলোয় নয়ন শুধু নক্ষত্রর মুখটা দেখতে পেল। নক্ষত্রকে দেখে ওর ঠোঁটে হাসি ফুটে উঠেছে। নক্ষত্র নয়নের কপালে রক্ত দেখে পাগল হয়ে গেছে। কপাল কাটল কিভাবে? নক্ষত্র নয়নকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। ওর মাথায় হাত রেখে বলল, কারেন্ট কখন গেছে? কতক্ষণ ধরে তুমি অন্ধকারে আছো? নয়ন কোন উত্তর দিতে পারল না। ঘোরের মধ্যে আছে সে। থরথর করে কাঁপছে। তার ঘামে নক্ষত্রর শার্ট ভিজে যাচ্ছে। দাদা মারা যাবার সেই অন্ধকার রাতের কথা আবার স্মৃতিতে ফুটে উঠেছে। নক্ষত্রকে চিনতে পারলেও তার ভয় কাটছে না। নক্ষত্র শার্ট খামচে ধরে কি যেন বিড়বিড় করে যাচ্ছে নয়ন। নক্ষত্র অনেকবার অনেক কথা জিজ্ঞেস করল। নয়ন কোনো উত্তর দিতে পারল না। নিজের উপর রাগ হচ্ছে নক্ষত্রর। নয়নকে একা রেখে গিয়েছিল কেন সে? নয়নের বাবার কাছে ও কথা দিয়েছিল নয়নের খেলায় রাখবে, ওর কিছু হতে দিতে না। নিজের কথা রাখতে পারল না নক্ষত্র। তারা, কথা বলো না তারা। ভয় পেয়েছ? ভয় কিসের পাগলি? দেখো আমি চলে এসেছি। আমি আছি তো তোমার পাশে। কথা বলো তারা প্লিজ। এই তারা, এই। নক্ষত্রর বুকে নিজের সব ভার ছেড়ে দিয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে নয়ন। নক্ষত্র ওকে কোলে তুলে নিয়ে ঘরে এসে বিছানায় শুইলে দিল। নয়নের মুষড়ে পড়া মুখের দিকে তাকিয়ে টুপ করে নক্ষত্রর চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। সব দোষ আমার। তোমার খেয়াল রাখতে পারিনি আমি। আমি তোমার যোগ্য না। তোমার বাবার কাছে কি জবাব দেব আমি? কোন মুখে ওনার সামনে দাঁড়াবো? তোমার খবরই বা ওদের কিভাবে দেব? তুমি ঠিক হয়ে ওঠো তারা, প্লিজ। নইলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। প্লিজ তারা ঠিক হয়ে যাও তুমি, প্লিজ। নয়নতারা 25। জেরিন আক্তার নিপা। অন্ধকারে ফোনের সামান্য আলোতে নক্ষত্র ভালো করে কিছুই দেখতে পাচ্ছে না। আজ ইলেকট্রিসিটি চলে গেল কেন? সচরাচর ওদের বাড়িতে ইলেকট্রিসিটির তেমন প্রবলেম হয় না। নক্ষত্র মেইন সুইচের কাছে গিয়ে দেখল মেইন সুইচ অফ করা। রাগে নক্ষত্রর সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। এই বাড়ির সব কয়টা কাজের লোক চোর। কাজ চুরিতে পারদর্শী ওরা। কোনো দিকে এদের খেয়াল নেই। আজ নয়নের কিছু হলে ছাড়বে না সে। কিন্তু কাকে ছাড়বে না? অপরাধী তো সে নিজে। সেই নয়নকে একা বাড়িতে রেখে গিয়েছিল। তার যাওয়া উচিত হয়নি। আমার ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও তারা। নক্ষত্র তবুও ভেবে পেল না, কেউ মেইন সুইচ অফ না করলে একা একা অফ হয়ে যাবে কিভাবে। নক্ষত্র বেশি ভাবার সময় পেল না। মেইন সুইচ অন করে দিয়ে ছুটে নয়নের কাছে চলে এলো। এখনো নয়নের জ্ঞান ফিরেনি। নক্ষত্র এসে নয়নের পাশে বসল। কপাল কেটে গেছে। এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। নক্ষত্র ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে নয়নের কপালে ব্যান্ডেজ করে দিল। নিজের উপর রাগ হচ্ছে তার। ব্যান্ডেজ করা জায়গায় ঠোঁট ছুঁয়ে নক্ষত্র বলল, বড় ভুল হয়ে গেছে আমার তারা। তোমার খেয়াল রাখতে পারিনি আমি। আমি জানি তুমি কষ্ট পেয়েছ। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। রামিসা এত জোর করল যে মুখের উপর না করতে পারলাম না। কিন্তু আমি কথা দিচ্ছি, আর কখনো কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি সুস্থ হয়ে ওঠো তারা। নক্ষত্র নয়নের পালস পরীক্ষা করছে। না, পালস রেট স্বাভাবিকই আছে। হয়তো মাত্রাতিরিক্ত ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। তারা একা বাড়িতে আছে জেনেও মেইন সুইচ বন্ধ করল কে? ওকে ছাড়া তো বাড়িতে আর কেউ নেই। কাজের লোকের রাতে বাড়ির ভেতরে আসে না। এই কাজ তাহলে কে করল? কেউ তারাকে ভয় দেখাতে চেয়েছে।
কিন্তু ওর সাথে এমনটা কেউ কেন করতে চাইবে? তারার সাথে কার কি শত্রুতা থাকতে পারে? নক্ষত্র আকাশ পাতাল ভেবেও তারার শত্রু হিসেবে কাউকে কল্পনা করতে পারছে না। আর তাছাড়া দরজা তো বাইরে থেকে লাগানো ছিল। কেউ কিভাবে ভেতরে আসবে? তারা কারো আগে পিছে থাকে না, কারো সাথে তেমন করে কথাও বলে না। এই বাড়িতে আমার সাথেই ওর যা কথা হয়, তাহলে ওর এতটা খারাপ কে চাইতে পারে? নয়নের মুখের দিকে তাকিয়ে নক্ষত্রর চোয়াল শক্ত হয়। মনে মনে প্রতিজ্ঞা করে সে, আজকের ঘটনার পেছনে যেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করে কঠিন শাস্তি দেব। আমার শাস্তির কথা ওই মানুষটা সারাজীবন মনে রাখবে। নক্ষত্র নয়নের তার নিজের হাতে নিয়ে বসে আছে। রামিসা, নক্ষত্রর মা ফিরে এসেছে। এসেই রামিসা সবার আগে নক্ষত্রর ঘরে ছুটে আসে। পেছনে পেছনে নক্ষত্রর মাও আসে। দরজার সামনে দাঁড়িয়েই রামিসা বলে, ও মাই গড, নয়নতারার কি হয়েছে? কপালে ব্যান্ডেজ কেন ওর? কি হয়েছে নক্ষত্র? নক্ষত্র জবাব দেয় না। তারার এই অবস্থার জন্য তার রাগ কিছুটা রামিসার উপর এসে পড়েছে। রামিসা জোর না করলে সে যেত না। আর তারাও বাসায় একা থাকত না। নয়নের জ্ঞান ফিরে অনেক রাতে। নক্ষত্র এতক্ষণ ওর হাত ধরে ওর পাশেই বসেছিল। ঘরে এখন আলো আছে, তবুও জ্ঞান ফিরে নয়ন ভয় পাচ্ছে। চোখ খুলে হুড়মুড়িয়ে উঠে বসে বাবাকে ডাকতে লাগলো সে। বাবা, বাবা, আমার ভয় করছে বাবা। নক্ষত্রর চোখ লেগে এসেছিল মাত্র। নয়নের গলা পেয়ে ঝট করে চেয়ে উঠে সে। নয়নের পাশে এসে বসে ওর মাথা বুকের সাথে মিশিয়ে নিয়ে নরম গলায় বলে, আমি আছি তো তারা, আমি নক্ষত্র। এই দেখো তুমি আমার সাথে। ভয় নেই, আমি আছি। ভয় পেও না তুমি, কিচ্ছু হবে না তোমার। নয়নের ভয় কাটে না। সে নক্ষত্রর বুকের সাথে গুটিয়ে যায়। মুখে কিছু বলে না, তবে ভয়ার্ত চোখে ঘরের চারপাশে দেখে। নক্ষত্র ওকে সাহস দেয়, আমি থাকতে কেউ তোমার কিছু করতে পারবে না। ভয় পেও না। ভয় কিসের বলো? আমি তোমাকে আর কখনো একা ছাড়ব না। আমার ভুল হয়ে গেছে। এভাবে নয়ন কতক্ষণ নক্ষত্রর বুকে মিশে রইল সে নিজেও জানে না। এই অবস্থায় নয়ন ঘুমিয়ে পড়ল। নক্ষত্র ওকে বালিশে শুইয়ে দিল না, নিজের সাথেই শক্ত করে জড়িয়ে ধরে রাখল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করল। নয়নের কিছু হয়নি, এতেই নক্ষত্র খুশি। নক্ষত্র বাকি রাতটুকু আর ঘুমায়নি। কখন নয়ন জেগে যায়, জেগে গিয়ে আবার যদি ভয় পায়, তাই সে ঘুমোঘুম চোখে জেগে রইল। সকালে নয়নের চোখ আগে খুলে গতরাতের কথা মনে করে তার কলিজা হিম হয়ে যায়। কি ভয়ঙ্কর রাত গেছে তার জীবনে। ওটা তার জীবনে দ্বিতীয় ভয়ঙ্কর রাত ছিল। নয়ন উঠতে নিলে বাধা পায়। চেয়ে দেখে সে নক্ষত্রর বুকে, আর নক্ষত্র দুই হাতে শক্ত করে তাকে ধরে রেখেছে। নয়ন প্রথমে লজ্জা পায়। নক্ষত্রর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে দেখে নিজে নিজেই হাসে। এখন তার কোন রাগ নেই নক্ষত্রর উপর। নক্ষত্র সারারাত না ঘুমিয়ে তার পাশে বসেছিল। নয়ন যতবারই চোখ খুলেছে চোখের সামনে নক্ষত্রর মুখ দেখতে পেয়েছে। তখন আর ভয় লাগেনি তার। নয়ন হঠাৎ ভীষণ সাহসের একটা কাজ করে বসল। নক্ষত্রর চুল, চোখ, নাক, অবশেষে ঠোঁট ছুঁয়ে দিল। লজ্জায় রাঙা হয়ে নক্ষত্রর বুকে মুখ লুকালো। জেগে গিয়েও এভাবে আরো অনেকক্ষণ শুয়ে থাকল নয়ন। নক্ষত্র জেগে যাবে এই ভয়ে নড়াচড়া করল না। চুপচাপ নক্ষত্রর বুকের ধুকপুকানি শুনতে লাগল। তার নিজের মনেও কিছু হচ্ছে। এই মুহূর্তে নিজেকে কতটা সুখী লাগছে বলে বোঝাতে পারবে না সে। এত সুখ, পৃথিবীতে এত সুখ আছে জানা ছিল না নয়নের। একজন মানুষকে ঘিরে কারো এত সুখ থাকতে পারে, একেই কি স্বামী স্ত্রীর ভালোবাসা বলে? নক্ষত্র নড়ে উঠলে নয়ন ঘুমের ভাব ধরে দাঁত কামড়ে পড়ে রইল। নক্ষত্র যদি বুঝতে পারে সে এখন জেগে আছে তাহলে নয়নের লজ্জার শেষ থাকবে না। নক্ষত্র চোখ খুলে মাথা তুললে নয়নের ঘনকালো চুল ভর্তি মাথা দেখতে পেল। নিঃশব্দে হেসে ফেলল সে। নয়ন নড়াচড়া করছে না, তার মানে ঘুমিয়ে আছে। ভীতু বউ আমার, নিজে তো ভয় পেয়েছেই, সাথে আমাকেও ভয় পাইয়ে দিয়েছিল। নয়ন ঘুমিয়ে আছে ভেবে নক্ষত্র ওর মাথায় চুমু খেল। দুহাতে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওকে পিষে ফেলার উপক্রম করল। এদিকে নয়ন বেচারির দম বন্ধ হয়ে আসছে। লজ্জা পেয়েই তো সে মরে যাচ্ছে অর্ধেক।
মনে মনে নয়ন বলল, এত জোর গায়ে আমার হাড্ডি মাংস এক হয়ে যাচ্ছে। ঢিলে করে ধরুন না একটু, আমি তো কোথাও চলে যাচ্ছি না। হালকা করে ধরুন, ছুটে পালাব না আমি। নক্ষত্র মনে মনে অনেক কিছুই বলে যাচ্ছে। কখনো ছাড়ব না তোমাকে, তুমি চলে যেতে চাইলেও যেতে দেব না। দরকার পড়লে জোর করে আটকে রাখব, খাটের সাথে পায়ে বেঁধে রাখব। কাল রাতের পর তোমার প্রতি আমার ভালোবাসা নিয়ে আর কোন সন্দেহ নেই। আমি তোমাকে ভালোবাসি তারা, অনেক, অনেক, অনেক ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারতাম না। আর একটু সময় তোমার জ্ঞান না ফিরলে আমিও হয়তো মরে যেতাম। রামিসাকে দিয়ে আর জ্বালাতে হবে না তোমাকে। তোমার ভালোবাসা আমার দরকার নেই, আমার ভালোবাসাই যথেষ্ট। তুমি শুধু আমার কাছে থেকো, ভালোবাসতে হবে না। শুধু এখন যেমন আছো তেমনই সারা জীবন আমার সাথেই থেকো। দুজনের মনের অবস্থাই এক, অথচ দুজন দুজনের অনুভূতি সম্পর্কে সম্পূর্ণ অজানা। কেউ কারো মনের কথা জানে না। নিজেরা মনে মনে বিপরীত পক্ষের মানুষটাকে ভালোবেসে যাচ্ছে। ওদের ভালোবাসা নীরবেই বেড়ে যাচ্ছে। বিশ্বাস, ভরসা, আস্থা আরো পাকা হচ্ছে। নয়ন বাবার গলা শুনে ছুটে আসে। বাবা, ইমন, আকিব, ঝিনুক, বাবলু, জাহিদ সবাই এসেছে। নয়ন বাবাকে দেখে ছুটে এসে বাবার বুকে পড়ে। খুশিতে দিশেহারা হয়ে গেছে সে। বাবা আজ প্রথম তার শ্বশুরবাড়িতে এসেছে, তাও আবার এই সকাল সকাল। নয়নকে সুস্থ দেখে বাবার দেহে প্রাণ ফিরে এলো। মা কেমন আছিস তুই? নয়নের কপালের ব্যান্ডেজ চোখে পড়ে উনার। রাগে দাঁতে দাঁত চাপেন। নক্ষত্র তার কথা রাখতে পারেনি। উনার মেয়ের খেলার নক্ষত্র রাখতে পারেনি, তাই নয়নের এই অবস্থা হয়েছে। তুই ঠিক আছিস মা? আমি ঠিক আছি বাবা। আমার আবার কি হবে? নয়ন বুঝতে পারে না বাবা এসব কি বলছে। কাল রাতের কথা বাবা কি জেনে গেছে? নক্ষত্র বাবাকে জানিয়ে দিয়েছে? আজব লোক তো, এই কথা বাবাকে বলতে গেল কেন আবার? আমার কিছু হয়নি বাবা। ইমন নয়নকে ধমক দিয়ে থামিয়ে দিল। মুখের উপর মিথ্যা বলছিস কেন? আমাদের কি চোখ নেই? তোর কপালের ব্যান্ডেজ দেখতে পাইনি আমরা? কানা নাকি আমরা? ঝিনুক নয়নের কাছে এগিয়ে এলো। কিভাবে হয়েছে এসব? নক্ষত্র তোকে একা বাড়িতে রেখে বাইরে খেতে গিয়েছিল। খাওয়াটা ওর জন্য এত জরুরি যে ঘরে বউকে ফেলে রেখে সে পেটের দায় চলে গেল। কেন রে নয়ন, তোদের বাড়িতে রান্না হয় না? ঝিনুক নক্ষত্রর উপর প্রচণ্ড রেখে আছে। নক্ষত্রর এরকম কাণ্ডজ্ঞানহীন কাজ মেনে নিতে পারছে না সে। সকালে এই কথাটা শুনেই সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। অন্ধকারে নয়ন কতটা ভয় পায় তা কারো অজানা নয়। সবাই জানে নয়ন কেন ভয় পায়। এতক্ষণে নক্ষত্র ও শ্বশুরকে দেখে বেরিয়ে এসেছে। বাবাকে সালাম দিয়ে বলল, আপনারা আসবেন, আমাকে আগে জানাননি কেন বাবা? চেহারার ভাব কঠিন করে নয়নের বাবা নক্ষত্রর মুখের দিকে তাকিয়ে রইল। নক্ষত্র রাতের ব্যাপারটা কাউকে জানায়নি। ওরা জেনে গেছে নক্ষত্র আন্দাজ করতে পারল না। বসুন বাবা, তারা সবাইকে ঘরে নিয়ে যাও। ইমন রাগ সামলে রাখতে পারল না। তোমার বাড়িতে বসতে আসিনি আমরা। আমার বোনের কিছু হলে আমি তোমাকে ছেড়ে দিতাম না নক্ষত্র। দরকার পড়লে তোমাকে খুন করে আমি জেলে যেতাম। নয়নের বাবা ধমক দিয়ে উঠলেন। আহ, এসব কথা কেন হচ্ছে? আকিব তাচ্ছিল্যের চোখে নক্ষত্রের দিকে তাকালো। আমি আগেই জানতাম এমন কিছু হবেই। ও কখনো আমাদের নয়নের যোগ্যই ছিল না। নয়নকে দেখে রাখতে পারবে না ও। নক্ষত্র হতভম্ব। সে এখনো বুঝতে পারছে না তার শ্বশুর শালারা এত রেগে আছে কেন? কি করেছে সে? ঝিনুকের কথায় নক্ষত্রর ডাউট ক্লিয়ার হলো। কাল রাতের কথা জেনে গেছে ওরা। কিন্তু ওদের জানালো কে? সে তো জানায়নি। তারা জানানোর প্রশ্নই আসে না। তাহলে অন্য কে জানালো? তুমি নয়নকে একা বাড়িতে রেখে কিভাবে মা বন্ধুকে নিয়ে বাইরে যাও নক্ষত্র? নয়ন বাড়িতে একা ছিল। এর থেকে বড় কিছুও তো ঘটতে পারত। চোর ডাকাত এসে একা বাড়িতে নয়নকে মেরে ফেলে রেখে যেতে পারত। তুমি এতটা দায়িত্বহীন কিভাবে হলে? নক্ষত্রর কাছে বলার মতো কিছু নেই। অন্যায় তারই। নয়নও চুপ করে আছে। নক্ষত্রর মুখের দিকে তাকিয়ে তার নিজেরই খারাপ লাগছে। নয়নের বাবা নক্ষত্রর সাথে একটা কথাও বলল না। সে শুধু নয়নকে বলল, চল মা,
এই বাড়িতে তোর থাকতে হবে না। যেখানে তোর খেয়াল রাখার মানুষ নেই সেখানে আমি তোকে থাকতে দিব না। আমাদের সাথে চল তুই। নয়ন একবার বাবার মুখের দিকে দেখল। একবার নক্ষত্রর অসহায় চোখে তার চোখ পড়ল। বাবার মুখের দিকে চেয়ে নয়ন খুব নরম গলায় বলল, আমি যাব না বাবা। এখানে আমার খেয়াল রাখার মানুষ আছে। সবাই নয়নের কথায় স্তম্ভিত। নয়ন বাড়ি যেতে না করবে এমনটা হয়তো তার বাবাও ভাবেনি। অবিশ্বাস্য চোখে নক্ষত্রর মুখের দিকে তাকালেন উনি। উনার মেয়েকে এই ছেলে অনেকটাই পাল্টে দিয়েছে। নয়ন তার বাবাকে ফিরিয়ে দিচ্ছে। এই ছেলেটার জন্য বাবার কি রাগ হওয়া উচিত? কিন্তু মনে মনে খুশি হলেন তিনি। নয়ন বাবার হাত ধরে বিনীত গলায় বলল, তুমি রাগ করো না বাবা। আমি এখানে ভালো আছি। তুমি আমার জন্য চিন্তা করো না। নক্ষত্র বাকি সবার মতো অবাক হয়েছে। আসলে সে একটু বেশিই অবাক হয়েছে। যে মেয়ে বিয়ের পরের দিন তাকে রেখে ভাইদের সাথে চলে গিয়েছিল, আজ সে বাবাকে ফিরিয়ে দিচ্ছে। বলছে যাবে না। নক্ষত্র কি কানে ভুল শুনছে? নয়নতারা সত্যিই যেতে চাইছে না। তার কাছে থাকতে চাইছে। নয়নের বাবা যাবার আগে নক্ষত্রকে একটা কথাই বলে গেল, তোমার থেকে এমনটা কখনো আশা করিনি আমি। পরের বার এমন কিছু ঘটলে আমার মেয়ে যেতে না চাইলেও ওকে জোর করে নিয়ে যাব। সেদিন তুমিও আটকাতে পারবে না আমাকে। ওরা চলে গেলে নক্ষত্র নয়নের দিকে তাকালো। নয়ন মিষ্টি করে হেসে চলে গেল। বোকা হয়ে দাঁড়িয়ে রইল নক্ষত্র। তার কাছে সবকিছু অবাস্তব। স্বপ্ন স্বপ্ন লাগছে। নিজেকে একটা চিমটি কাটল সে। ব্যথা পেল অনেক। এসব তাহলে আমার স্বপ্ন না। নয়নতারা ২৬। জেরিন আক্তার নিপা। নয়ন ঘরে চলে যাবার পর নক্ষত্র ভাবতে লাগলো তার শ্বশুরের কানে কাল রাতের কথা তুলেছে কে? এই বাড়ি থেকে কেউ না জানালে ওদের জানার কথা না। নয়ন জানায়নি এটা শিওর। তাহলে বলেছে কে? আজ যদি নয়ন বাবার সাথে চলে যেত তাহলে কি নয়নকে সে আটকাতে পারত? পারত না। কিন্তু নক্ষত্রর এটা ভেবে ভালো লাগছে নয়ন বাবার সাথে যায়নি। তার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। নয়ন কি আমাকে ভালোবাসে? ভালো না বাসলে আজ বাবার সাথে গেল না কেন? ওর না যাওয়ার কারণ আর কি থাকতে পারে? নয়নদের বাড়ির মানুষ চলে গেলে রামিসা এসে নক্ষত্রর পাশে দাঁড়ালো। কারা এসেছিল নক্ষত্র? নক্ষত্র রামিসার দিকে ফিরল। কাল রাতের জন্য অনেকটা রামিসাই দায়ী। সে নিজেও দায়ী। রামিসার কথা শোনাই উচিত হয়নি তার। তার আগে নয়নের কথা ভাবার উচিত ছিল। নয়ন তার বউ। নয়নের থেকে বেশি ইম্পর্ট্যান্ট তার কাছে আর কেউ হওয়া উচিত না। আমার শ্বশুরবাড়ির লোক। ওহ, কেন এসেছিল ওরা? আর চলে গেল কেন? তারাকে দেখতে এসেছিল। কেউ কাল রাতের ব্যাপারটা উনাদের জানিয়েছে। নয়নকে নিতে এসেছিল নাকি? নয়ন কি যায়নি? নক্ষত্র রামিসার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। রামিসা কথা অন্যভাবে ঘুরিয়ে বলল, এরকম সিচুয়েশনে মেয়ের ফ্যামিলি জামাইকেই দোষারোপ করবে। কিন্তু তোমার তো কোন ফল্ট নেই নক্ষত্র। নক্ষত্র অন্য কথা ভাবছে। রামিসা সাবধানে জিজ্ঞেস করল, কি ভাবছ নক্ষত্র? ভাবছি কাল রাতের কথা আমার শ্বশুরবাড়িতে কে জানিয়েছে। আমি ওদের কিছু বলিনি। তারাও না। তবুও ওরা খবর পেয়ে গেল। সকাল হবার আগেই নয়নকে দেখতে চলে এসেছে। অবশ্য ওকে নিতে এসেছিল। নয়ন যায়নি বলেই নিতে পারেনি। ওদের বলল কে? রামিসা বিড়বিড় করল, নয়নতারা যায়নি। নয়ন ঘরে এসে ভাবতে লাগলো, আজ সে বাবার সাথে চলে গেলে রামিসা ডাইনিটা ফাঁকা বাড়িতে নক্ষত্রকে একা পেয়ে কি না কি করতো আল্লাহ জানে। তার শাশুড়িও তো তেমন নাচুনি। ছেলের বউকে দেখতে পারে না। ওই মেয়েকে কোলে তুলে নাচে। আর তার বরটাও বন্ধু বলতে অন্ধ। বন্ধুর মনে শয়তানি আছে কিনা তাকে জানে। না বাবা না। ওই রামিসার সাথে উনাকে একা ছেড়ে আমি কোথাও যাব না। আমার বর। আমাকেই তো দেখে রাখতে হবে। নইলে কবে কোন মেয়ে উনাকে চুরি করে নিয়ে যাবে। আমার কপাল পুড়বে তখন। এমনটা আমি কখনো হতে দেব না। উনি আমার বর। সারা জীবন আমার কাছেই থাকবেন। নক্ষত্র ঘরে আসে। নয়নকে স্বাভাবিক দেখে সে কিছু বলতে চায়। কিন্তু কিভাবে বলবে ভেবে পায় না। তাকে কিছু বলতে হলো না। নয়নই আগে বলল, আপনি রাতের কথাটা বাবাকে জানাতে গেলেন কেন? বাবা আমার জন্য কত চিন্তা করবে জানেন? নক্ষত্র অবাক হয়ে বিস্মিত গলায় বলল,
আমি কিছু জানাইনি। আমি আরো ভাবছিলাম তুমি হয়তো। আমি জানাবো। পাগল নাকি আমি? আপনি না জানালে কে জানিয়েছে? আমি কখন জানাতাম বলুন তো? নক্ষত্র গভীর ভাবনায় পড়ে গেল। হচ্ছেটা কি এসব? আপাতত সে এখন এই ভাবনা থেকে বেরিয়ে এলো। আমতা আমতা করে বলল, তুমি তোমার বাবার সাথে যেতে মানা করে দিলে। কেন? আমি চলে গেলে আপনার ভালো লাগতো? সে কথা বলেছি আমি? তাহলে জিজ্ঞেস করছেন যে? নয়নকে এভাবে কথার পিঠে কথা বলতে নক্ষত্র কখনো দেখেনি। নয়নের আচরণ রহস্য লাগছে তার কাছে। বিড়বিড় করে সে বলল, মেয়েটার মনে কি চলছে জানতে পারলে ভালো হতো। কিছু বলছেন? না। নক্ষত্র দোটানায় আছে। নয়নের মনের কথা না জানা অবধি সাহস করে নিজের মনের কথাও বলে ফেলতে পারছে না। এদিকে রামিসার প্ল্যান ফেল হয়েছে। যা চেয়েছিল সে তেমন হয়নি। নয়নের বাড়ির লোক এসেছিল ঠিকই, কিন্তু মেয়েকে নিয়ে যায়নি। নয়নও চালাক মেয়ে। কালকের অত বড় ঘটনার পরও রাগ করে নক্ষত্রকে ছেড়ে চলে যায়নি। কি চায় মেয়েটা? নক্ষত্র টাকা পয়সা দেখে গলে গেছে নাকি? রামিসা ছটফট করছে। যেভাবেই হোক নয়নতারাকে নক্ষত্রর জীবন থেকে বিদায় করে সে নক্ষত্রর বউ হবে। এত প্ল্যান করেও মেয়েটার কিছু করতে পারল না। অন্ধকারে ভয় পায় না ছাই। সব নাটক। নাটক করে নক্ষত্রকে হাতে রাখতে চাচ্ছে। আজ রামিসা সবাইকে নিয়ে মুভি দেখতে যাওয়ার প্ল্যান করেছে। এই কথাটাই নক্ষত্রকে বলতে এসেছে সে। দরজায় নক না করে সোজা নক্ষত্রর ঘরে চলে এসেছে। নক্ষত্র তখন শার্ট পরছিল। রামিসা ঘরে ঢুকেই বলল, আজ কিন্তু তোমাদের না চলবে না। নয়নতারা, তুমি দুজনকেই যেতে হবে। টিকিট কেটে ফেলেছি আমি। রামিসার এই আচরণে নক্ষত্র বিরক্ত হল। তার বন্ধু এত বছর বিদেশ থেকেও সাধারণ ভদ্রতাটুকু শিখেনি। কারো ঘরে আসার আগে নক করতে হয়। ওরা স্বামী স্ত্রী একা ঘরে আছে। এভাবে নক না করে আসা অভদ্রতা। নয়ন এখন ওয়াশরুমে। তবুও যদি ওদের সম্পর্ক স্বাভাবিক থাকতো আর রামিসা ওদের প্রাইভেট মোমেন্টে চলে আসতো তখন? কিসের টিকিট? কিসের আবার? মুভির। আমরা তিনজন আজ লেট লাইট মুভি দেখে বাড়ি ফিরব। মনে আছে কলেজ লাইফের কথা? তখনই নয়ন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রামিসার গলা শুনেই তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে সে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। নয়ন তোয়ালেটাও ভালো করে মাথায় পেঁচিয়ে আসার সময় পেল না। ঘরে এসেই রামিসাকে দেখে ওর শরীর জ্বলে গেল। একটু আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করে কি লাভ হলো? এখন তো শরীরে আগুন জ্বলছে। নক্ষত্রর দিকে চোখ গেল ওর। শার্টের বোতাম খুলে রেখে কাকে দেখাচ্ছে? বোতাম লাগাচ্ছে না কেন? নক্ষত্র হা করে নয়নকে দেখছে। গোসলের পর নয়নকে সদ্য ফোটা তাজা ফুলের মতো লাগছে। ঘোরের মধ্যে চলে যাচ্ছিল নক্ষত্র। নয়নের হাত থেকে তোয়ালে নিয়ে ওর চুল মুছে দিতে ইচ্ছে করছিল। রামিসা নয়নকে দেখে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, এই তো নয়নতারা, যাবে তো তুমি? কোথায়? মুভি দেখতে। আমার ওসব মুভি টুভি পছন্দ না। দেখতে ভালোও লাগে না। রামিসা মনে মনে খুশি হয়ে গেল। যা কাপদ আজও বাড়িতেই থাকুক। সে আর নক্ষত্র যাবে। একা কিছুটা সময় কাটাবে। যাবে না তুমি? না। তাহলে আর কি করার? তুমি না গেলে তো জোর করতে পারবো না। টিকিট যেহেতু কেটে ফেলে হয়েছে তাই আমি আর নক্ষত্রই যাব। নক্ষত্র না করতে যাচ্ছিল। এক ভুল সে দ্বিতীয় বার করবে না। নয়নকে একা রেখে রামিসার সাথে মুভি দেখতে যাওয়ার প্রশ্নই আসে না। নক্ষত্র না বলার আগেই নয়ন বলে উঠল, আমি না গেলে আমার স্বামীও যাবে না। ডিনারে মা, বন্ধুর সাথে গিয়েছিল, আমি অনুমতি দিয়েছি। কিন্তু বউ না গেলেও যে বন্ধুর সাথে লেট লাইট মুভি দেখতে যেতে হবে এতে আমি অনুমতি দেব না। রামিসার গায়ে যেন নয়ন পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। ধক করে চোখ জ্বলে উঠল রামিসার। ঝাঝালো গলায় সে বলল, আমার সাথে মুভি দেখতে যেতে হলে নক্ষত্র তোমার থেকে অনুমতি নিতে হবে? অবশ্যই নিতে হবে। আমি ঘরের বউ। আপনি পরনারী। পরনারীর সাথে যেতে হলে অবশ্যই বউয়ের অনুমতি লাগবে। নক্ষত্র চোখ বড় বড় করে মুখ হা করে ইঁদুর বেড়ালের ঝগড়া দেখছে। সে নিজেই রামিসাকে না করে দিত। নয়নের ঝগড়া করতে হতো না। তবুও নয়ন রামিসার সামনে যেরকম বউয়ের অধিকার দেখাচ্ছে তাতে নক্ষত্রর ভালোই লাগছে। এই প্রথম নয়নের উপর বউ বউ ফিল আসছে।
নয়নের কি হয়েছে সে নিজেও জানে না। রামিসাকে জ্বালানোর জন্যই হয়তো সে নক্ষত্রর সামনে এসে দাঁড়ালো। নিজের হাতে শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে আদুরে গলায় বলল, কি গো, আমি না করলেও আপনি যাবেন? আমার কথা শুনবেন না? নক্ষত্র হতভম্ব, হতবুদ্ধি, স্তম্ভিত, পাথর হয়ে নয়নের মুখের দিকে চেয়ে রইল। এই মেয়ের মাথা ঠিক আছে তো? এর আগে কখনো এভাবে কথা বলেনি তার সাথে। নক্ষত্র রোবটের মতো মাথা দুলাল। দেখলেন তো রামিসা আপু, আমার জামাই আমার কথা না শুনে আপনার সাথে মুভি দেখতে যাবে না। রামিসাও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নয়নকে এতদিন হালকায় নিয়েছিল সে, কিন্তু এই মেয়ে তো তার ভাবনা থেকে কয়েক ধাপ উপরে। শার্টের বোতাম খোলা রেখেছেন কেন? আশেপাশে কত খারাপ চোখ আছে, নজর লাগতে পারে। শুনুন, আমরা যখন একা থাকবো তখন ঘরের দরজা লাগিয়ে রাখতে পারেন না? হুটহাট যে কেউ চলে আসে। এটা আমাদের বেডরুম নাকি হলরুম, কোনটা? নক্ষত্র তার এই জীবনে আজকের মতো অবাক কখনো হয়নি। নয়ন প্রতি মিনিটে তাকে শক দিচ্ছে। এই মেয়ের আরো কত রূপ এখনো নক্ষত্রর অদেখা আছে তাই শুধু ভাবছে সে। রামিসা অপমানে লাল হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রামিসা যাবার সাথে সাথেই নয়নও নক্ষত্রকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। এতক্ষণ লজ্জা লাগেনি তার, এখন লাগছে। কি কি করেছে সে! আল্লাহ, এসব কিভাবে করতে পারল? নক্ষত্র তাকে কি ভাবছে এখন? নয়নের লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। সে এসব করবে কল্পনাও করেনি কখনো। নয়ন আরও লজ্জা পাওয়ার থেকে বাঁচার জন্য নক্ষত্রর সামনে থেকে চলে আসতে চাচ্ছিল। নক্ষত্র ওর হাত ধরে ফেলে, তারা, কোথায় যাচ্ছ? বাইরে, মা ডাকছেন। আমার মা তোমাকে ডাকবে না। আর ডাকলেও আমিও শুনতে পেতাম। কেউ ডাকেনি। নয়ন কি বলবে ভেবে পাচ্ছে না। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তার। রামিসার সাথে ওভাবে কথা বলায় নক্ষত্র এখন তাকে বকবে নাকি? খুব তো বড় মুখ করে বলে দিয়েছে, আমার অনুমতি ছাড়া আমার স্বামী কোথাও যাবে না। একটু আগে কি বলছিলে? রামিসার সামনে তোমার স্ত্রী হওয়ার অধিকার নিয়ে বলছিলে। তুমি কি আমাদের বিয়েটা মেনে নিয়েছো তারা? নক্ষত্র নয়নের মনের কথা জানতে চাইছে। কিন্তু নয়ন কেন বলবে? নক্ষত্রর মনের খবর জানে নাকি সে? সে তো কবেই তার বরের মায় পড়ে গেছে। ভালোবেসে ফেলেছে মানুষটাকে। কিন্তু বর মহাশয় আছে অন্য ধান্দা নিয়ে। তাই তো বন্ধুর মুখের উপর কিছু বলতে পারে না। নয়নও ঠিক করল সে বোকার মতো আগেভাগে নিজের মনের কথা বলে দিবে না। এত সহজে কেন ধরা দিবে সে? হাত ছাড়ুন প্লিজ। নয়ন নক্ষত্রের থেকে হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নক্ষত্র বোকার মতো ঠাই দাঁড়িয়ে রইল। এই মেয়ে চাইটা কি? হ্যাঁ, রামিসার সামনে এমন ভাব করছিল যেন ওদের মাঝে সব ঠিকঠাক। অথচ এখন নক্ষত্রর সামনে থেকে এমনভাবে চলে গেল যেন একটু আগের কথার কোন দামই নেই। নক্ষত্র বেচারা স্বামী হয়ে তার বউকে এক ফোঁটাও বুঝতে পারছে না। সত্যিই নারী জাতি বড় রহস্যময়ী। নয়নতারা ২৭। জেরিন আক্তার নিপা। রামিসা সাপের মতো ফুসফুস করতে করতে ঘরে গিয়ে সবকিছু ছুঁড়ে ফেলতে লাগল। নয়নতারার মতো একটা থার্ড ক্লাস মেয়ে তাকে অপমান করেছে। নিউ ইয়র্ক থেকে ফ্যাশন ডিজাইনিং এর উপর ডিগ্রি নিয়ে এসেছে সে। ওই মেয়ের তার ধারের কাছে ঘেঁষার যোগ্যতা আছে নাকি? না আছে ফ্যামিলি স্ট্যাটাস, আর না আছে শিক্ষা দীক্ষা। শুধু রূপ দিয়ে কতদিন নক্ষত্রকে ভুলিয়ে রাখতে পারবে নয়নতারা? নক্ষত্র ওকে নিয়ে বন্ধুমহলে যেতে পারবে? নয়নতারা আমাকে অপমান করে, আজ তুই যে ভুল করেছিস, তার জন্য তোকে পস্তাতে হবে। আমি তোকে ছেড়ে দেব না। তোর মতো খ্যাতকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। ড্রেসিং টেবিলের উপর থেকে সবকিছু ছুঁড়ে নিচে ফেলে দিল রামিসা। আন্টির সাথে কথা বলতে হবে। ওই মেয়ে বেশি বেড়ে গেছে। নক্ষত্র বউয়ের আঁচল ধরে ঘুরছে। নক্ষত্রকে বোঝাতে হবে ওই নয়নতারা ওর যোগ্য না। নয়নতারাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবে না ও। ওর তো আমার মতো একজনকে দরকার। সেদিন সন্ধ্যা বেলায় নক্ষত্র কিছু ফ্রেন্ড এসে উঠল। নক্ষত্র জানত না ওরা আসবে। সবাইকে একসাথে দেখে নক্ষত্র সারপ্রাইজড হয়েছে। সুনীল, ইভানা, দিশা, রৌনক। কলেজ লাইফের বন্ধু ওরা। কলেজ শেষ করার পর এক এক জন্য এক এক দিকে চলে গেছে। কেউ কেউ দেশের বাইরে পড়তে গেছে। কেউ দেশে থাকলেও যোগাযোগ রাখেনি।
নক্ষত্র ওদের দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে তোরা তোরা সবাই একসাথে হলি কিভাবে? কেমন আছিস তোরা? সুনীল নক্ষত্রর সবচেয়ে ভালো বন্ধু ছিল। সুনীল এগিয়ে এসে নক্ষত্রকে জড়িয়ে ধরে বলল, শালা, শুনেছি বিয়ে করে ফেলেছিস। আমাদের তো জানালিও না। মানলাম আমাদের আর আগের মতন যোগাযোগ নেই, তাই বলে এভাবে আমাদের পর করে দিলি। একবার ডাকতে পারতি, দেখতিস আসি কিনা। ওদের ফ্রেন্ডস সার্কেলে ইভানা ছিল একটু ঘরোয়া টাইপের। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, বিয়ে করে একজন আদর্শ স্ত্রী, আদর্শ মা ও আদর্শ বৌমা হবে। সে বসতে বসতে বলল, আগে তোর বউকে ডাক নক্ষত্র। দাওয়াত কেন দিসনি ওসব কথা পরে হবে। আমার বিয়েতে সবাইকে দাওয়াত দিয়েছিলাম, এক তুই বাদে কেউ যায়নি। ওদের তুই বিয়েতে দাওয়াত দিলে যে কেমন আসতো তা আমার জানা আছে। দাওয়াত না পেয়ে এখন তোর সামনে ভাব দেখাচ্ছে। দেখা যেত দাওয়াত পেয়ে না আসার হাজার বাহানা দাঁড় করাতো। দিশা আশেপাশে চোখ ঘুরিয়ে কাউকে খুঁজতে খুঁজতে বলল, শুনেছি রামিসা নাকি তোর এখানে আছে। দেশে ফিরে আমাদের কারো সাথে কন্ট্যাক্ট করেনি, অথচ তোর বাড়িতে এসে খুঁটি গেড়েছে। রৌনক খুশি হয়ে গেল, বলল, সত্যিই রামিসা এখানে আছে নাকি? ইভানা খেকিয়ে উঠল, বেশি লাফিও না তুমি। রামিসা এখনো তোমাকে পাত্তা দিবে না। আগেও তো দিত না। তুই হ্যাংলার মতো ওর পিছু পিছু ঘুরঘুর করতি। ইভানা রামিসাকে তখনও দেখতে পারত না, আজও পারে না। রামিসার মতো অত মডার্ন মেয়ে তার পছন্দ না। সুনীল হো হো করে হাসতে হাসতে বলল, রামিসা সব সময় নক্ষত্রকে লাইন দিত, আর রৌনক দিত রামিসাকে। নক্ষত্র রামিসাকে ইগনোর করত, রামিসা করত রৌনককে। দিশা জাতীয় দল, তার কোন নির্দিষ্ট পক্ষ নেই। যখন যে ঠিক দিশা তার দলে। ওদের মাঝে ছোটখাটো একটা ঝগড়া বাঁধার আগে দিশা সবাইকে থামিয়ে দিল। নক্ষত্র তোর বউকে ডাকবি? বন্ধুরা এসেছে, তাড়াতাড়ি এসে পা ধরে সালাম করতে বল। গুরুজন বলে কথা। নক্ষত্র হেসে নয়নকে ডাকতে গেল। এর মধ্যে রামিসা ঘর থেকে বেরিয়ে এসেছে। রামিসাকে দেখে রৌনক এগিয়ে গেল, গলা জড়িয়ে উচ্ছ্বসিত গলায় বলল, মাই গুডনেস, আমি ভাবতেই পারিনি আজ এখানে এসে তোমাকে দেখতে পাবো। কবে ব্যাক করেছ? তুমি নাকি পলিটিক্স করছো? বাবা, নিউজপেপারে রোজ তোমার ছবি আসছে। সেলিব্রিটি লেভেলে চলে গেছো। রৌনক মাথা চুলকে হাসল। রামিসার ড্রেস দেখে ইভানা মুখ ফিরিয়ে নিল। এমন কাপড় পরার চেয়ে না পরাই ভালো। সবই তো দেখা যাচ্ছে। কি মেয়েরে বাবা, বিদেশ থেকে এসেছিস তাই বলে এরকম ছোট ছোট কাপড় পরতে হবে? নিজে নাকি ফ্যাশন ডিজাইনার, জামা কাপড়ের এই ছিঁড়ি, ছি। তার উপর রৌনকটাও কেমন ওর সাথে ডলাডলি করছে। ছি ছি ছি, লজ্জা। নক্ষত্র নয়নকে নিয়ে এসে দেখে রামিসা সবার সাথে গল্প করছে। নয়ন সবাইকে সালাম দিল। দিশা তো নয়নকে দেখে বলেই ফেলল, নক্ষত্র তোর বউ তো একদম বাচ্চা রে। এই বাচ্চা মেয়েকে কোথায় পেয়েছিস তুই? আর 2-3টা বছর পরই বিয়েটা করতি, ওকে একটু বড় হতে দিতি। সুনীল একগাল হেসে লম্বা করে ভাবি ডাকল, হাই ভাবি, আমি আপনার একমাত্র দেবর। রৌনক প্রতিবাদ করল, তুই একমাত্র দেবর হলে আমি কি ভেসে এসেছি নাকি? ইভানা নয়নের পা থেকে মাথা পর্যন্ত দেখল। হালকা মিষ্টি কালারের সালোয়ার কামিজে মেয়েটাকে সুন্দরী লাগছে। সুতি ওড়নাটা কত সুন্দর করে মাথায় দিয়ে রেখেছে। ইভানা আরেকবার রামিসাকে দেখল, মুখ মুছড়ে চোখ ফিরিয়ে নিয়ে নয়নকে দেখতে লাগল। মনে মনে বলল, নক্ষত্র বড় বাঁচা বেঁচে গেছে। এই রামিসা ওর বউ হলে জীবন ছারখার করে দিত। নক্ষত্রর জন্য এই মেয়েই ঠিক আছে। কাজের লোক নাস্তা নিয়ে এসেছে। নয়ন হাসি মুখে নাস্তা সার্ভ করতে লাগল। দিশারও নয়নকে খারাপ লাগেনি। মেয়েটা মিষ্টি, নক্ষত্রর সাথে মানিয়েছে। ইভানা উঠে এসে বলল, তুমি এসো ভাই, আমার পাশে একটু বসো। তুমি নাকি আমাদের নক্ষত্রর বউ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদের লেডি ক্রাশ নক্ষত্র নাকি বিয়ে করে ফেলেছে। তোমার বর যে কত মেয়েদের মন ভেঙেছে। শালা একটা হারামি, আমাদের ছাড়া কোন মেয়েকেই পাত্তা দিত না। ওর হয়ে মেয়েদের সাথে আমাকে ঝগড়া করতে হয়েছে। দিশাও সুর মেলাল, শুধু তুই একা? আমি ঝগড়া করিনি, এই শালার জন্য চুলোচুলিও করেছি।
নয়ন আর চোখে একবার নক্ষত্রকে দেখল। নক্ষত্র বন্ধুদের কথা শুনে হাসছে। নয়ন মনে মনে বলল, কত মেয়েদের মন ভেঙেছেন আপনি, হ্যাঁ? আর এত সুন্দর করে হাসেন কেন? আপনার হাসতেই তো মেয়েরা কুপকাত। কথায় কথায় নয়ন কতদূর পড়েছে সেই কথা রৌনক জানতে চাইলে রামিসা নয়নকে বলতে না দিয়ে নিজেই বলে উঠল, নয়নতারা, ও তো মাত্র এইচএসসি দিয়েছে। এইচএসসি পাশও বলা যাবে না। এখনো তো রেজাল্ট বের হয়নি। আমাদের নক্ষত্র বাবাজির বিয়ের এতই তাড়া লেগেছিল। শুধু সুনীলই ইলার কথা জানত। বাকি কেউ ইলার কথা জানে না। নক্ষত্র যে নয়নকে স্বাভাবিক পরিস্থিতিতে বিয়ে করেনি এটা ওর অজানা না। কি সব লেখাপড়া নিয়ে পড়ে আছিস তোরা? লেখাপড়া করে আমরা জীবনে কোন চুলটা ফেলেছি? নয়নতারা আমাদের ইভানার মতন হবে। দেখ ইভানাকে, কত সুন্দর করে একা হাতে স্বামী, সংসার এমনকি এক ছেলেকেও সামলাচ্ছে। ওর মতো বউ পেলে আর কি লাগে বল? জামাই বউ দুইটাই চাকরি করলে ওদের সংসার কি ইভানার সংসারের মতো সুন্দর হবে? ইভানা নিজের প্রশংসা শুনে আহ্লাদে আটখানা হয়ে সুনীলের চুল হালকা করে টেনে নিয়ে বলল, তোর জন্য তাহলে আমার মতোই একটা মেয়ে খুঁজব। কি বলিস? তোর বোন টোন থাকলে ভালো হতো রে। আর খুঁজছে হতো না। হুর হারামি, মর তুই। হাসি মজার মাঝে ইভানা নয়নের সাথে কথা বলার জন্য ওকে আড়ালে ডেকে নিয়ে গেল। ওরা সবাই গল্প জুড়ে দিয়েছে। কেউ ওদের খেয়াল করেনি। কি বলবেন আপু? তোমরা দুইটা কি গো নয়ন? একটা কালনাগিনীকে বাড়িতে জায়গা দিয়েছ। কালনাগিনী? তার থেকেও বেশি বিষধর। নক্ষত্র না হয় জন্মগতই গাধা ছিল। তুমিও ওর সাথে পড়ে গাধী হয়ে গেলে নাকি? আমি কিছু বুঝতে পারছি না আপু। কিভাবে বোঝাবো তোমাকে আমি? ওই রামিসা ডাইনি আমাদের সাথে পড়তো। সেই কলেজ থেকে ও নক্ষত্রকে পছন্দ করে। কিন্তু নক্ষত্র বুঝেও না বোঝার ভান করে থাকত। তুমি কিনা ওই মেয়েকেই বাড়িতে থাকতে দিচ্ছ। ওকে তো আমি চিনি নয়ন। ওর পেটে পেটে শয়তানি। এত বছর বিদেশ থাকার পর হঠাৎ রামিসা তোমাদের কাছে এসেছে কেন? তুমি কি মনে করো ও কোন উদ্দেশ্য ছাড়া এসেছে? আমি 1000 টাকা বাজি ধরে বলতে পারি রামিসা নক্ষত্রর জন্যই এসেছে। নয়নের কাছে রামিসাকে ভালো লাগেনি। কিন্তু সে কখনো রামিসাকে এভাবে সন্দেহ করেনি। আর নক্ষত্রর আচরণে নয়ন তো কিছু বুঝতেই পারেনি। বন্ধুই মনে হয়েছে ওদের দুজনকে। কিন্তু আজ তো নয়ন অন্য কথা শুনছে। তাই তো রামিসা নক্ষত্রর উপর এত অধিকার ফলাতে চায়। যত জলদি পারো ওই কুটনিটাকে বাড়ি থেকে তাড়াও। নক্ষত্রকে বললে ও পাত্তা দিবে না। যার মন যেমন সে সবাইকে তেমনই ভাবে। আমাদের নক্ষত্রটা সহজ সরল ছেলে। তাই বলে বাকি মানুষদের মনে যে প্যাচ থাকবে না এমনটা তো হয় না। নয়ন ভাবনায় পড়ে গেল। এবার রামিসার উদ্দেশ্য তার কাছে স্পষ্ট। ইভানা আপু আজ না এলে নয়ন তো এসব কোনোদিনও বুঝতে পারত না। নয়নের মাথা চক্কর দিচ্ছে। এই রামিসার মনে মনে এত শয়তানি। কি হয়েছে? ইভানা তোমাকে আড়ালে নিয়ে কি বলল? পেছনে থেকে নক্ষত্র নয়নের কানের কাছে এসে কথাগুলো বললে নয়ন ভয় পেয়ে লাফিয়ে উঠে। নক্ষত্র কখন সবাইকে ছেড়ে তার কাছে এসেছে খেয়াল করেনি নয়ন। কিছু বলেনি। কিছু বলেনি তাহলে তোমার মুখের রং উড়ে গেছে কেন? আমার বন্ধুগুলো একটু পাগল বুঝলে। ওরা তোমাকে কিছু বললে তুমি প্লিজ মাইন্ড করো না তারা। ইভানাটা বড় পাগল। পাগল দলের সর্দারনী ও। ও তোমাকে কি বলেছে? নয়ন হেসে ফেলল। নক্ষত্র এত ভয় ভয় কথা বলছে কেন? ওর বন্ধুরা নয়নকে কিছু বললেও তার জন্য নয়ন নক্ষত্রর উপর রাগ করত না। ইভানা আপু সবার থেকে ভালো। উনাকে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। উনি একদম ঝিনু কাপুর মতন। ঝিনু কাপুর মতোই আমাকে ছোট বোন ভেবে কিছু কথা বলেছে। কিন্তু ওসব কথা আপনাকে বলা যাবে না। যা বাবা। আমার বন্ধু গুলাও তোমাকে পেয়ে দল পাল্টে ফেলল। আমাকে পর করে আমার জায়গা তোমাকে দিয়ে ফেলেছে। রাতে ডিনার করে ওরা সবাই চলে গেল। যাবার আগে ইভানা নয়নকে চোখ টিপে ইশারায় রামিসাকে বাড়ি থেকে তাড়ানোর কথাটা মনে করিয়ে দিয়ে গেল। একটু সময়ই ইভানাকে নয়ন বড় বোনের জায়গা দিয়ে ফেলেছে। নয়ন ইভানার হাত ধরে অনুরোধ করার মতো করে বলল, আবার আসবেন তো আপু? আসবো না মানে? আজ তো থেকেই যেতাম তোমার সাথে। ছেলেটাকে মায়ের কাছে রেখে এসেছি বলে চলে যেতে হচ্ছে। ও অনেক ছোট তো আমাকে ছাড়া থাকতে পারবে না।
ওকে নিয়ে সময় করে আরেকদিন আসবেন আপু। আমি তো ওকে দেখিনি। আসবো গো আসবো। আমার ছেলেও তো নক্ষত্র মামার বউকে দেখবে। তার এত কিউট একটা মামি আছে ছেলে তো জানেই না। দিশা নক্ষত্রর কানে কানে বলল, তোর বউটা এত কিউট কেন রে নক্ষত্র? কেমন বাচ্চা বাচ্চা চেহারা। দেখলেই গাল টেনে আদর করে দিতে ইচ্ছে করে। আমি মেয়ে হয়েই ওকে কোলে তুলে নিতে ইচ্ছে করছে। তুই শালা ওর বর কোলে নিবি, চুমু খাবি আরো কত কি। নক্ষত্র দিশার মুখ চেপে ধরল। শালি লুচ্চি, চুপ কর। কেন রে লজ্জা লাগছে নাকি তোর? কিভাবে ঠিক আছিস রে তুই নক্ষত্র? আল্লাহ জানে। সুনীল নক্ষত্রকে শেষবার জড়িয়ে ধরে বিদায় জানানোর সময় বলল, ইলা টিলারে ভুলে যা ভাই। ভাবি আমাদের হাজারে একটা পেয়েছিস। যত তাড়াতাড়ি পারিস একটার বাপ হয়ে যা। প্রতিশোধ হাজাইরা চিন্তা। ইলা ভেগেছে বলেই নয়নতারাকে পেয়েছিস তুই। না ভাগলে ও তোর শালি হতো। আমাদের কপাল পুরালি তুই শালা। তোর অত সুন্দর শালি আছে জানলে আমি 3 বিয়ের পরেও আরেকটা বিয়ে করতাম। নক্ষত্র সুনীলের পেটে কনুই দিয়ে গুতা মারল। ওরা চলে গেলে নয়ন ঘরে চলে এলো। নক্ষত্রও পেছনে পেছনে এসেছে। নয়ন ওর বন্ধুদের সাথে এত ভালো ব্যবহার করেছে যে বন্ধুগুলো ভাবি বলতে পাগল হয়ে গেছে। নক্ষত্র আজ সত্যিই অনুভব করল নয়নই তার জন্য পারফেক্ট। ইলা পালিয়ে না গেলে নয়নকে পেত না সে। প্রতিশোধের কথা ভুলে গিয়ে ইলাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। নক্ষত্র অনেক সাহস করে একটা কাজ করে ফেলল। নয়নকে পেছনে থেকে জড়িয়ে ধরল। নয়ন তাকে থাপ্পড় মারলেও আজ থাপ্পড় খেয়ে নিবে। তবুও আজ ওদের মাঝে আর কোন দূরত্ব রাখবে না। চলবে।